তোর নামের বৃষ্টি। পর্ব 2। জাবিন মাছুরা, লেখিকা। আমি প্লেট রাখতে রান্নাঘরে যাওয়ার জন্যে পা বাড়াতেই হাতে টান অনুভব করলাম। ভাইয়া বাচ্চাদের মতো টেনে টেনে বলতে লাগলেন, বউ আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? আমাকে কথাগুলো স্পষ্ট শুনতে না পেয়ে পিছন ফিরে তাকালাম। সে কথা শেষ না করেই ঘুমের ঘোরে তলিয়ে গিয়েছে। ভাইয়ার ঘুমন্ত মুখের দিকে এক পলক তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তার হাতের বন্ধন থেকে আস্তে করে আমার হাতটা ছাড়ালাম। আমি আর দেরি না করলাম না, খাবারের প্লেট রান্না ঘরে রেখে আম্মুর রুমে চলে এলাম। আম্মু লাইট বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আমি বিছানার এক পাশে গিয়ে চুপটি করে শুয়ে পড়লাম। বৃষ্টি থেমে গিয়েছে। চারপাশে নিস্তব্ধ পরিবেশ। আমার চোখে ঘুম নেই। ভাইয়ার কথা চিন্তা হচ্ছে। লোকটার প্রতিটি কথায় আমার শরীর কম্পনিত করে তোলে। নিজেকে কেমন হারিয়ে ফেলি। জোর করে চোখ বন্ধ করে রেখেছি, কিন্তু ঘুম আসছেই না। নিজের প্রতি প্রচুর বিরক্ত হচ্ছি। মনে হচ্ছে আমি বড় কোন অপরাধ করে ফেলেছি। আমার উচিত ছিল ভাইয়ার খেয়াল রাখা। আমি তা না করে আম্মুর কাছে ঘুমতে চলে এলাম। আমি একদম ঠিক করিনি। ভাইয়ার চিন্তায় সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। ফজরের আজান কানে যেতেই আর শুয়ে থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে ভাইয়াকে দেখতে রুমে এলাম। সে এলোমেলো হয়ে শুয়ে, মুখে তার গম্ভীর ভাব। খুব অভিমান হচ্ছে তার উপর। তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে টেবিল থেকে বই খাতা নিয়ে আম্মুর রুমে চলে এলাম। সকালবেলা মোবাইল ফোনের বিরক্তিকর আওয়াজ কানে যেতেই তত্ত্বকির ঘুম ভেঙে গেল। আস্তে করে শুয়া থেকে উঠে বসল। মাথাটা প্রচণ্ড ভারী ভারী লাগছে তার। চারপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করতে মনে হলো সে নিজের ঘরে নেই। মিনিট পাঁচেক পর তত্ত্বকির রাতের কথা মনে পড়ে গেল। সে হসপিটাল শেষ করে মেঘার কাছে এসেছিল, কিন্তু মেঘা তো ঘরে নেই। কোথায় গেল মেয়েটা? তত্ত্বকি মেঘার কথা ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়নাতে নিজের পরিস্থিতি দেখে অবাক হয়ে উঠল সে। উল্টো করে শার্ট পরা দেখে নিজের প্রতি রাগ হচ্ছে তার। শার্ট ঠিক করে পরে ফ্রেশ হয়ে মেঘাকে খোঁজার উদ্দেশ্য বের হলো। সকালের নাস্তা করে একা একা কোচিংয়ে চলে এসেছি। ভাইয়াকে ডাকিনি। ক্লাসে শত চেষ্টা করেও মনোযোগ দিতে পারছি না, কারণ নিজেকে কেমন যেন অসহায় লাগছে। ভাইয়ার উপর অভিমান করে একা একা আসা একদমই ঠিক হয়নি। সারা বাড়িতে মেঘাকে খুঁজে পেল না তত্ত্বকি। বিরক্ত নিয়ে রান্না চলে এলো। মেঘার মা রান্না করছে, কিন্তু আশেপাশে কোথাও মেঘা নেই। মেঘাকে কোথাও দেখতে না পেয়ে বলে উঠল, ফুপি তত্ত্বকি। মেঘার মা তত্ত্বকির কণ্ঠে পেয়ে পিছন ফিরে তত্ত্বকির দিকে তাকিয়ে এক গাল হেসে দিয়ে বলে উঠলেন, উঠে গিয়েছিস বাবা? তুই যে রাতে এখানে ছিলি আমি জানতাম না। কোচিংয়ে যাওয়ার আগে মেঘা বলল যে তুই রাতে এখানে এসেছিস। মেঘার মা, তার মানে মেঘা বাসায় নেই, কোচিংয়ে চলে গিয়েছে? তত্ত্বকি, হ্যাঁ রে। মেঘার মা, মেঘা যে তাকে না বলে একা একা চলে গিয়েছে বিষয়টা ভেবেই রেগে গেল সে। কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। কোচিং শেষ করে মায় বাইরে বের হলাম। আজকে হ্রদ স্যারের তাকানের ধরন একদম ভালো লাগেনি। বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ির অপেক্ষা করছি। বুক ভরা আশা নিয়ে বের হয়েছিলাম, ভেবেছিলাম ভাইয়া আমাকে নিতে আসবে, কিন্তু না, সে আসেনি। তার উপর অভিমানটি আরও দ্বিগুণ বেড়ে গেল। গাড়ি না পেয়ে হাঁটতে শুরু করলাম। হঠাৎ হ্রদ স্যারের আওয়াজ পেয়ে ঠাই দাঁড়িয়ে পড়লাম। ভিতরে এক ধরনের ভয় হানা দিল। স্যার আমার কাছে এসে বলে উঠল, মেঘা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। তুমি রাজি তো? তত্ত্বকি। স্যারের কথা শুনে আমার অস্থিরতা শুরু হয়ে গেল। হাঁটতে শক্তি পাচ্ছি না। নিজেকে শক্ত করে কাঁপা কাঁপা গলায় বলে উঠলাম, স্যার আমি বিবাহিত, তাই এই ধরনের আজেবাজে কথা আমাকে বলবেন না। মেঘা, মিথ্যা বলছো কেন? হ্রদ, সত্যি বলছি। মেঘা, তা শুনি তোমার স্বামীর নাম কি? হ্রদ। আমি চোখ বন্ধ করে বলে উঠলাম, তত্ত্বকি ভাইয়া। মেঘা। হ্রদ স্যার আমার কথা শুনে কাছে চলে এসে চিৎকার করে বলে উঠলেন, মানি না কোন বিয়ে, তুমি শুধু আমার। দরকার পড়লে তোমার স্বামীকে সরিয়ে ফেলব। দেখে নিও তুমি আমারই থাকবে। হ্রদ। আমি কান্না করে দিলাম। স্যারের কোন কথা না শুনে এক দৌড়ে রিকশায় এসে বসলাম। বাড়িতে ঢুকেই আম্মুর সাথে কথা না বলে রুমে চলে এলাম। ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। তত্ত্বকি অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে পরিষ্কার হয়ে মেঘার মাকে কল করল, কিন্তু ফোন রিসিভ হলো না। তত্ত্বকির টেনশন যেন আরও বেড়ে গেল। মেঘার জন্য খুব চিন্তা হচ্ছে তার। মেঘাকে কোচিং থেকে আনতে যাওয়ার জন্য যেতে চাইলেও ইমার্জেন্সি সার্জারি থাকাতে যাওয়া হয়ে ওঠেনি। দুপুরে কিছু চিন্তায় কিছু খেতে পারিনি। ভাইয়া এখানেও আসেনি। ভিতর থেকে শুধু কান্না পাচ্ছে। আজ হয়তো বাবা বেঁচে থাকলে এমন দিন দেখতে হতো না। তত্ত্বকি ভাইয়াকেও বিয়ে করতে হতো না।
সন্ধ্যা হয়ে গিয়েছে। ভাইয়া এখনো পর্যন্ত একবারও আমার খোঁজ নেননি। ভালো লাগছে না, মন খারাপ, তাই রুম থেকে বেরিয়ে সারা বাড়ি ঘুরতে লাগলাম। চাচির রুমের সামনে যেতেই চাচির কথা মনে পড়ে গেল। প্রায় 3 মাস হলো চাচিকে দেখি না। চাচি প্রেগনেন্ট, তাই বাবার তার বাড়িতে গিয়েছ। চাচু বিদেশে থাকে। আর আমার বুড়ো দাদিটাও কিছুদিন হলো গ্রামের বাড়িতে গিয়েছেন। সবার কথা মনে করে কাঁদতে লাগলাম। আমার মন খারাপ বুঝতে পেরে আম্মু আমার সাথে কোন কথা বলেনি। নামাজ পড়ে রুমে এসে বই খুলে পড়তে বসলাম। হঠাৎ কোথায় থেকে যেন তিথি আপু এসে আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, ভাবি কেমন আছিস? তোকে না অনেক মিস করছি রে। তিথি: ভালো আপু, তুমি কেমন আছো? মেঘা: ভালো। তোর বলে মন খারাপ, তাই চলে এলাম। অবশ্য ভাইয়াই আমাদের নিয়ে এসেছে। তিথি: তার মানে আপুর সাথে ভাইয়াও এসেছে? কিরে, তোর চোখ মুখ শুকিয়ে গিয়েছে কেন? তিথি: এমনই, পরীক্ষার চাপ তো তাই। মেঘা: আপুর সাথে প্রায় 1 ঘন্টা কথা বললাম। ভিতরটা অনেক হালকা হলো। আমাদের কথা বলার মাঝখানে ভাইয়া রুমে চলে এলো। ভাইয়াকে দেখে মনটা আবার খারাপ হয়ে। আজকে যদি সে আমার সাথে থাকতো তাহলে এত বড় বিপদে পড়তে হতো না আমাকে। ভাইয়াকে দেখে আপু রুম থেকে বেরিয়ে গেল। আমিও বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা পড়লাম। দরজার সামনে আসতেই তোত্তকি ভাইয়া গম্ভীর কণ্ঠে শুনে দাঁড়িয়ে পড়লাম। মেঘা। তোত্তকি: নিশ্চুপ মেঘা। ভাইয়ার আমার পাশে এসে বলে উঠল, কোথায় পালিয়ে যাচ্ছিস? তোত্তকি: নিশ্চুপ মেঘা। আজকে আমাকে না বলে কোচিং গিয়েছিস কেন? তোত্তকি: নিশ্চুপ মেঘা। আমার নীরবতা ভাইয়ার একদম পছন্দ হলো না। তাই সে রাগী কণ্ঠে বলে উঠল, স্টুপিড কথা বলছিস না কেন? তোত্তকি: ভাইয়ার ধমক শুনে আমি ডুকরে কেঁদে উঠলাম। মেঘাকে কাঁদতে দেখে তোত্তকির বুকের ভেতরে ব্যথা অনুভব করতে লাগল। সে মেঘার চোখের পানি সহ্য করতে পারল না। মেঘার কাছে গিয়ে নরম সুরে বলে উঠল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আমি কি হয়েছে তোর? আমি কি তোকে কিছু বলেছি? তোত্তকি: ভাইয়ার নরম কণ্ঠে আমার হৃদয়ের বেদনা আরো বাড়িয়ে তুলল। আমি দ্বিগুণ বেগে 2 হাত দিয়ে মুখে চেপে ধরে কাঁদতে লাগলাম। তোত্তকি কিছুক্ষণ নীরব থেকে মেঘার কান্না দেখতে লাগল। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এক পর্যায়ে তোত্তকি আর সহ্য করতে পারল না। রাগী কণ্ঠে বলে উঠল, কি হয়েছে বলবি নাকি থাপ্পড় খাবি? তোত্তকি: ভাইয়ার রাগ দেখে আমি দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ওয়াশরুমের দরজা বন্ধ করে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। মেঘার হঠাৎ করে ওয়াশরুমের ঢোকাতে তোত্তকি ভয় গেল। আসলেই কি সে মেঘাকে কষ্ট দিয়ে ফেলেছে? হয়তো ভিন্ন কোনো কারণও থাকতে পারে। নানারকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে তার। ক্লান্ত শরীর নিয়ে ওয়াশরুমের দরজার দাঁড়াল সে। আতঙ্ক ভরা কণ্ঠে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে উঠল, মেঘা দরজা খুল। তোত্তকি: নিশ্চুপ মেঘা। ওপেন দ্য ডোর প্লিজ। তোত্তকি: নিশ্চুপ মেঘা। মেঘার নীরবতা তোত্তকি মেনে নিতে পারল না। কর্কশ কণ্ঠে বলে উঠল, দরজা খুলবি নাকি ভেঙে ফেলব? তোত্তকি: বলেই তোত্তকি দরজা ধাক্কাতে লাগল। ভাইয়া অনেক জোরে জোরে দরজা ধাক্কাতে লাগল। মনে হলো দরজা ভেঙে যাবে। তাই এক পর্যায়ে বাধ্য হয়ে দরজা খুলে দিলাম। ভাইয়ার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে কাঁদতে লাগলাম। তোত্তকি মেঘার কাছে এসে চোখে পানি মুছে দিতে দিতে বলে উঠল, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছ কেন? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? তোত্তকি: ভাইয়ার মুখে জীবনের প্রথম তুমি শব্দটা শুনে আমি অবাক হয়ে উঠলাম। মাথাটা কেমন যেন ঘুরতে লাগল। তোত্তকি আবারও নরম সুরে বলল, বলো না। তোত্তকি: আমার মনের মধ্যে শীতল হাওয়া বয়ে গেল। মন চাইল তাকে সব বলে দেই। তাই নাক টেনে বলে উঠলাম, ভাইয়া আমাকে না মেঘা। তোত্তকি ভয় পেয়ে বলে উঠল, বলো। তোত্তকি: আজকে আমাকে রিদ স্যার আজেবাজে কথা বলেছে। মেঘা: নাক টেনে টেনে ভাইয়াকে আজকে ঘটনা সব খুলে বললাম। আমার সম্পূর্ণ কথা শুনে ভাইয়ার চোখ মুখ লাল হয়ে উঠেল। অতিরিক্ত রাগে তার সারা শরীর কাঁপতে লাগল। দাঁতে দাঁত চেপে আমাকে বলতে লাগল, কালকে থেকে তোর কোচিং এ যাওয়া বন্ধ। আর যাবি না। সো কান্না বাদ দে। তোত্তকি: আমি কোন কথা না বলে চুপ করে রইলাম। চোখ মুছ। তোর চোখ থেকে যদি আর 1 ফোঁটা পানি পড়ে তাহলে তোর খবর আছে। তোত্তকি: আমি শত করেও কান্না থামতে পারলাম না। তোত্তকি মেঘার পরিস্থিতি বুঝতে পেরে কিছু বলল না। নিজের প্রতি বিরক্ত সে। আজকে যদি তোত্তকি মেঘার সাথে যেত তাহলে এত বড় বিপদে পড়তে হতো না মেঘাকে। বাচ্চা মেয়েটার মনে নিশ্চয়ই আঘাত লেগেছে। এর প্রভাব মেঘার পড়া লেখাও পড়তে পারে। তোত্তকি মেঘার মন ভালো করতে পকেট থেকে তার ফোন বের করে দিয়ে বলে উঠল, ধর গেম খেল। মেঘা: ভাইয়ার ফোন হাতে নিলাম না।
সে যে তার ফোন আমাকে দিচ্ছে তা আমি মেনে নিতে পারছি না। আমি একটু বাইরে যাচ্ছি। কান্নাকাটি বাদ দিয়ে রেস্ট নে। আমি এলে পড়েতে বসবি। তো কি? কথাগুলো বলেই ভাইয়া রুম থেকে বেরিয়ে গেল। ভাইয়ার ফোনটা হাতে নিতেই মনটা খুশিতে ভরে উঠল। জীবনে কইতো না ইচ্ছে ছিল ভাইয়ার ফোন চালাবো। আহ কি মজা, ভাইয়া আমাকে তার ফোন দিয়েছে। ফোন হাতে নিয়ে সোফায় বসে পড়লাম। হাতটা কাঁপছে। গেম খেলার জন্য ফোনটা পেলেও আমি গেম না খেললাম না। প্রথমেই গ্যালারিতে ঢুকলাম। কিন্তু গ্যালারি লক করা ছিল তাই কিছু দেখতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ রুমে তিথি আপু প্রবেশ করল। আমার পাশে বসে বলতে লাগলো, হাই হাই ভাইয়া, ফোন তোর হাতে কেন? তিথি, সে আমাকে দিয়েছে। মেঘা, তাই? তিথি, হুম। মেঘা, ওই ভাইয়া কোথায় গিয়েছে রে? তিথি, আমি জানি না, আমাকে বলেনি। কেন, কি হয়েছে আপু? মেঘা, না কিছু হয়নি। যাওয়া আগে আমাকে তোর রুমে পাঠিয়ে দিয়েছে। তিথি, ও আচ্ছা আপু, তোমারা আজকে থাকবে? মেঘা, আপু আমার কথা শুনে মন খারাপ করে বলে উঠল, জানি না রে, তোর স্বামী জানে। তিথি, প্লিজ আপু আজকে থেকে যাও। মেঘা, আচ্ছা আমি ভাইয়াকে রিকোয়েস্ট করব থাকার জন্যে। মনে হয় থাকতে দেবে না। তিথি, ফোনে আর গেম খেলা হলো না। আপুর সাথে গল্প করতে করতে রাতে খাবারের সময় হয়ে গেল। আম্মু ডাকে আমি আর আপু খাবার রুমে গিয়ে খেতে বসে পড়লাম। মেঘা, তোত্তকি কোথায়? মেঘার মা, জানি না আম্মু। মেঘা, তোত্তকিকে কল দে তো। মেঘার মা, আম্মু ভাইয়া ফোন রেখে গিয়েছে। মেঘা, আচ্ছা, তোরা খাওয়া শুরু কর। তোত্তকির মা, তিথি আপু খাওয়া শুরু করলো কিন্তু আমি খেলাম না। মেঘা, খাচ্ছিস না কেন? তিথি, আপু পরে খাবো, ভাইয়া আসুক। মেঘা, আপু আমার কথা শুনে খাওয়া বাদ দিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আপুর তাকানোর ধরন দেখে আমি প্রচুর লজ্জা পেলাম। কিছু না বলে মাথা নিচু করে রইলাম। হঠাৎ আপু আমার দিকে তাকিয়ে বলে উঠল, মেঘা তোর গাল লাল হয়ে উঠেছে কেন? আমি তো তোকে লজ্জা পাবার মতো কিছু বলিনি। তিথি, নিশ্চুপ। মেঘা, তাহলে লজ্জা পাচ্ছিস কেন? তিথি, আপুর কথার আমার কাছে কোন ওর নেই। আপুর কথা মাঝে আম্মু বলে উঠল, মেঘা প্লেট দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মেঘার মা, বলেই আম্মু আমার পাশের চেয়ারে বসে খাবার মাখতে শুরু করল। আম্মু যখন মুখের সামনে খাবার এগিয়ে দিল তখন আর আমি না খেয়ে থাকতে পারলাম না। ভাইয়াকে রেখেই খাওয়া শেষ করে ফেললাম। তিথি আপু আর আমি আমার রুমে একসাথে শুয়ে শুয়ে গল্প করছি। একটু আগে ভাইয়া চলে এসেছে। সে অনুমতি দিয়েছে তাই আজকে তিথি আপু আমাদের বাসায় থাকবে। সে বাইরে থেকে এসে কিছু খায়নি। আম্মুকে বলেছে বাইরে থেকে খেয়ে এসেছে। আমাকে বলেছে যাতে রেডি হয়ে থাকি। সকালে ফজরের আজানের পরেই ওই বাড়িতে নিয়ে যাবে। সকাল 8টার দিকে আমরা বাড়িতে চলে এসেছি। আমার আম্মুও সাথে এসেছে। মামি তো আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদেই দিয়েছিল। তিথি আপু বাসায় আসেনি, ভার্সিটিতে চলে গিয়েছে। ভাইয়ার রুমে এসে সুন্দর করে ঘর গোছায় পড়তে বসলাম। এত পর রুমটা দেখে আনন্দ লাগছে। টেবিলে বসে পড়তে লাগলাম। ভাইয়া ওয়াশরুমের গিয়েছে গোসল করতে। মনোযোগ দিয়ে পড়ছিলাম। ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আমি আর পড়ায় মনোযোগ দিতে পারলাম না। আর চোখে তাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। আর সেদিন রাতের ভাইয়ার করা পাগলামিগুলো মনে করতে লাগলাম। মনের ভিতর ভালো লাগার ভিন্ন এক অস্থিরতা কাজ করছে। হঠাৎ করে ভাইয়া আমার পাশে এসে বসল। হাত থেকে বই নিয়ে প্রশ্ন করলেন, পৃথিবীর ব্যাসার্ধ কত? তত্ত্ব কি? ভাইয়া আচমকা প্রশ্ন করাই আমি ঘাবড়ে গেলাম। আমার চিন্তায় ব্যাঘাত ঘটল। মনে করার চেষ্টা করেও মনে করতে পারলাম না। প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে মেঘা এখনো প্রশ্নের উত্তর দিতে পারিনি। তত্ত্ব কি নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। পাশে থেকে স্কেল নিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, হাত পাত। তত্ত্ব কি? ভাইয়ার হাতে স্কেল দেখে আমি কাঁপতে শুরু করলাম। চোখ বন্ধ করে হাত পেতে দিলাম। এদিকে তিথি ক্লাসে বসে বান্ধবীদের সাথে গল্প করছে। আজকে নাকি তাদের ডিপার্টমেন্টে নতুন শিক্ষক আসবে। সবাই আগ্রহ নিয়ে টিচারের অপেক্ষা করছে। তিথি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাই সে কোন টিচারকে চিনে না। ক্লাসে টিচার ঢুকতেই সবাই দাঁড়িয়ে পড়ল। টিচারের কণ্ঠে স্বর পেয়ে তিথির ভিতরে ধক করে উঠল। সেই চেনা পরিচিত কণ্ঠে পেয়ে নত দৃষ্টি সরিয়ে সামনে থাকা মানুষটির দিকে তাকালো সে। দীর্ঘ 5 বছর পর নিজের প্রথম আবাকের মানুষটিকে দেখে অস্থির হয়ে উঠল সে। লোকটার বয়স বেড়ে গিয়েছে। মাথার চুলগুলো হালকা সাদা বর্ণ ধারণ করেছে। এরপরেও তিথির কাছে মানুষটিকে সেই আগের প্রেমে পড়ে যাওয়া যুবকের মতোই লাগছে। তিথি চোখে সেই ব্যথাময় অতীত ভেসে উঠল। বুকের মাঝে ব্যথা অনুভব হতে লাগল। আমি চোখ বন্ধ করে ভাইয়ার দিকে হাত এগিয়ে। হাত পা থরথর করে কাঁপছে।
ভয় পাচ্ছি ঠিকই, কিন্তু চোখ বন্ধ করতেই ভেসে উঠছে রাতের কথা। মনে পড়ছে তার মুখের বউ ডাকটা। সবকিছু যেন ছবির মতো ভেসে উঠছে। ভাইয়া কোনোদিনও আমাকে মারতে পারবে না। আত্মবিশ্বাস নিয়ে চোখ বুজে আছি। কিন্তু ভাইয়া আমাকে ভুল প্রমাণ করে দিল। আমার ডান হাতে স্কেল দিয়ে জোরে করে বাড়ি মারলেন। আমি দাঁত চেপে ব্যথা সহ্য করতে লাগলাম। মেঘাকে বাড়ি দিয়ে তত্ত্বকি চেয়ার থেকে উঠে বসল। রাগে তার সারা শরীর কাঁপছে। মাথার চুল টেনে রাগ কন্ট্রোল করার চেষ্টা করল। রাগ কন্ট্রোল করতে না পেরে তত্ত্বকি রুম থেকে বেরিয়ে গেল। ভাইয়া বেরিয়ে যাওয়ার পরে আমি হাতের দিকে লক্ষ্য করলাম। আমার হাত লাল হয়ে গিয়েছে। পুরো হাতটা জ্বলা করছে। হাতটার দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। তিথি নিজের কৌশলের আবেগের মানুষটার দিকে কিছুক্ষণ পলকহীন নয়নে তাকিয়ে রইল। আবেগ বললে ভুল হবে। লোকটার প্রতি তার আবেগ ছিল না, ছিল প্রথম ভালোবাসা। স্তব্ধ হয়ে গিয়েছে চারপাশ। ফ্যানের হাওয়া গায়ে লাগছে না তার। ঠান্ডা পরিবেশ থাকা সত্ত্বেও তিথি ঘেমে একাকার হয়ে গিয়েছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। মুহূর্তেই মাথা ঘুরে উঠল তিথির। ক্লাসের সবার সামনে গা এলিয়ে পড়ে গেল সে। ক্লাসের সবার দৃষ্টি তিথির উপর গিয়ে পড়ল। তিথির প্রিয় মানুষ স্বাদের ক্ষেত্রের ব্যতিক্রম ঘটল না। তিথি পিছনে বসার জন্য এতক্ষণ চোখের পড়ে নি স্বাদের। ধীর পায়ে এগিয়ে গেল সে তিথির কাছে। তিথির মায়াভরা মুখ দেখে চিনতে দেরি হলো না স্বাদের। 5 বছর আগে মেয়েটি যেমন ছিল এখন তেমন নেই। চোখে মুখে যৌবনের সৌন্দর্য খেলা করছে। হাসিমাখা মুখটিতে আজ গম্ভীরতা ফুটে উঠেছে। স্বাদ চিন্তিত হয়ে গেল। কি করবে সে বুঝতে পারল না। পিপাসিত নয়নে দেখতে লাগল তিথি। বেহা চোখ দুটোর তৃষ্ণা যেন মিটতে চাইছে না। স্বাদ এক ধ্যানে তাকিয়ে রইল তিথির সৌন্দর্য ভরা মুখের উপর। তিথির বান্ধবী তিথির মুখে পানি ছিটে দিতে লাগল। চোখে মুখে পানির ছিটে পেয়ে পিটপিট করে নয়ন মেলা চাইল তিথি। সামনে তাকিয়ে স্বাদকে দেখে তার অস্থিরতা আরো বেড়ে গেল। নিজেকে শক্ত রেখে চোখ দুটো বন্ধ করে তার বান্ধবী উপমা বলে উঠল, আমাকে বাসায় নিয়ে চল উপমা। আমি আর এখানে থাকতে পারছি নি। তিথি। তিথির অবস্থা দেখে স্বাদ আড়াল হয়ে পড়ল। উপমা তিথিকে বাড়িতে নিয়ে এলো। তিথি মানা করা সত্ত্বেও উপমা তিথির মাকে বলে দিল যে তিথি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তিথির মা শুনে ইচ্ছে মতো বকা দিল তিথিকে। বকা দেওয়া শেষ করে কান্না করে দিলেন। কান্না করতে করতে মেঘাকে ডাকতে লাগলেন। ভাইয়া চলে গিয়েছে, এখনো ফিরেনি। আমি কাঁদাছিলাম আর পড়ছিলাম। হঠাৎ আম্মুর কণ্ঠে পেয়ে আমি বই বন্ধ করে আম্মুর কাছে চলে এলাম। সোফার উপর তিথি আপুকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আজকে এত তাড়াতাড়ি আপু চলে এসেছে কেন? আপুর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তার মুখটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। সারা মুখে ক্লান্ততা স্পষ্ট ফুটে উঠেছে। আমি আপুর পাশে গিয়ে বসলাম। পাশে থাকা মেয়েটির দিকে তাকালাম। মনে হয় আপুর সাথে পড়ে। মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে গম্ভীর মুখ করে তাকিয়ে আছে। মেয়েটার সাথে কোন কথা বললাম না। আজকে স্বাদ ক্লাস না নিয়েই বাসায় চলে এসেছে। দীর্ঘ 5 বছর পর তিথিকে দেখে কোন কাজে সে মনোযোগ দিতে পারছে। অতীত তার পিছু পড়ে রয়েছে। ভার্সিটি থেকে এসে স্বাদ একটা রুমে বদ্ধ করে রেখেছে। ফ্লোরে হাঁটু ভেঙে বসে আছে সে। চোখ দুটো তার বন্ধ। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। তাকে দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তার। অতীতের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। 5 বছর আগে তিথির গৃহ শিক্ষক ছিল স্বাদ। তখন তিথি সবে ক্লাসে 9-এ পড়ত। অন্তত চঞ্চল স্বভাবের মেয়ে ছিল তিথি। পড়াশোনাতে বেশ ভালোই ছিল। কিন্তু আবেগ মেয়েটাকে নষ্ট করে ফেলে। জীবনের প্রথম সে স্বাদের প্রেমে পড়েছিল। ইশারা ইঙ্গিতে সে স্বাদকে বোঝাতে চাইতো যে সে স্বাদকে ভালোবাসে। স্বাদ ব্যাপারটা বুঝতে পেরেও না বোঝার ভান করে থাকত। সবকিছু ঠিকঠাক মতো চলছিল। স্বাদ সবসময় তিথিকে দূরে ঠেলে রাখত। কিন্তু তিথি নিজের আবেগের বশে হঠাৎ একদিন স্বাদকে প্রপোজ করে বসে। মনে মনে স্বাদ তিথিকে একটু হলেও পছন্দ করত। কিন্তু স্বাদ সবসময় ক্যারিয়ার নিয়ে সচেতনত ছিল। তখন স্বাদ অনার্স ফাইনাল ইয়ারে পড়ত। তার লক্ষ্য ছিল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করা। সেদিন স্বাদ তিথির প্রপোজ পেয়ে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেনি। বিচার দিয়েছিল তিথির বাবার কাছে। শুধু বিচার নয়, স্বাদ সেদিন তিথিকে অপমান করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। সেদিন তত্ত্বকি তিথিকে ইচ্ছে মতো মেরেছিল। যার ফলে তিথি তত্ত্বকির সাথে কথা বলা বন্ধ করে দেয়। ভাইয়া বোনের সম্পর্কে ফাটল ধরে। প্রায় 1 বছর সে স্বাদের মায়াতে পড়ে থাকে। খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তিথির এ অবস্থা দেখে তত্ত্বকির মা স্ট্রোক করে। মাকে কষ্ট থাকতে দেখে একটা সময় সে নিজে থেকেই স্বাদকে ভুলে থাকলেও রাতের অন্ধকারে স্বাদ নামক যন্ত্রণা তাকে আক্রমণ করে। সে ইচ্ছে মতো কাঁদে স্বাদ নামক ব্যক্তিটার জন্য। আজও তিথি স্বাদ নামক রোগে আক্রান্ত। স্বাদ চোখ বন্ধ করে তিথির সেই পাগলমি চিন্তা করছে। মেয়েটা সে খুব কষ্ট দিয়ে ফেলেছে।
হয়তো আজ সে তিথির অপরাধী। সেদিন যদি সে তিথিকে ভালোভাবে বোঝালেও পারত। তিথির কথা ভেবেই তত্ত্বকি বুকে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। সাদ তখন বুঝতে না পারলেও তিথির থেকে দূরে গেলে তার মূল্য বুঝতে পারে। সেও যে একটা সময় তিনি নামক রোগে আক্রান্ত হয়ে পড়ে। তিথির চিন্তায় মত্ত ছিল সাদ। হঠাৎ ঘড়ির দিকে তাকাতে সে দেখে বিকেল হয়ে গিয়েছে। সাদ আর দেরি না করে উঠে পড়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। বিকেল হয়ে গিয়েছে, আমি এখনো বই পড়ছি। ভাইয়া রাগ করে আর রুমে আসেনি। তিথি আপু আর তার ফ্রেন্ড উপমা আপু গাড়ি নিয়ে ঘুরতে গিয়েছে, যাতে তিথি আপুর মন শরীর মন মানসিকতা ভালো থাকে। হঠাৎ ভাইয়া রুমে প্রবেশ করে। তাকে দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। নিজে থেকেই চোখ হাতের উপর চলে আসে। হাতটা একদম ফেটে গিয়েছে, এখনো প্রচুর ব্যথা। ভাইয়া গম্ভীর মুখ নিয়ে আমার পাশে এসে বসল। কিছুক্ষণ নীরব থেকে আচমকা আমার ডান হাত টান দিয়ে তার হাতের মাঝে নেয়। আমি তো ভয়ে চোখ বন্ধ করে ফেলি। ভাইয়া আমার হাত স্লাইড করতে করতে বলে উঠে, সরি। কি? তিথি গাড়ি থেকে নেমে অরিনকে নিয়ে নদীর পাড়ে বসে আছে। চারপাশে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যা ফলে তার অবাধ্য চুলগুলো বাতাসের সাথে খেলা করছে। আহ, কি মিষ্টি বাতাস, একদম প্রেমে পড়ে যাবার মতো। প্রকৃতির মধুময় সৌন্দর্য দেখে তিথি মুগ্ধ। তার মন চাইছে মাতাল হাওয়াতে দোলে দোলে নীল আকাশটাতে ছুঁয়ে আসতে। তিথি মন ভরে পলকহীন দৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। উপমা অনেকটা দূরে গিয়ে কারো সাথে কথা বলছে। হঠাৎ তিথির কোলে একটি 4 বছরের বাচ্চা মেয়ে এসে বসল। মেয়েটা দেখতে যেমন মিষ্টি ঠিক তেমনি মেয়েটির পাকা পাকা কথা। মুহূর্তে মেয়েটা তিথির সাথে মিশে গেল। বাচ্চাটার সাথে কথা বলে তিথির মনটা অনেক হালকা হয়ে গেল। হঠাৎ মেয়েটি বাবা বলে ডেকে উঠল। তিথি মেয়েটির কণ্ঠ অনুসরণ করে পিছনে তাকালো। নিজের প্রিয় মানুষটিকে দেখে তিথি থমকে গেল। বুকের ভেতরে বেদম প্রহর শুরু হয়ে গেল। তিথির বুকের ভিতর বেদম প্রহর শুরু হতে লাগল। সামনে থাকা মানুষটির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল সে। বাচ্চা মেয়েটি দৌড়ে গিয়ে সাদের কোলে গিয়ে উঠল। সাদ বাচ্চাটিকে কোলে নিয়ে অস্থির কণ্ঠে বলে উঠল, রুষা মা, তুমি আমাকে না বলে চলে এসেছো কেন? সাদ। রুষা সাদের কথার কোন উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে তার গালে চুমু খেয়ে খিলখিল করে হেসে দিয়ে বলে উঠল, দেখো বাবা, মাম্মাকে পেয়ে গিয়েছি। রুষা। তিথি রুষার মুখে থেকে মাম্মা ডাক শুনে অবাক হয়ে উঠল। তার কাছে সবকিছু যেন বিষাদময় লাগছে। তিথি এক মুহূর্তও এখানে থাকতে পারবে না। তাই সে সিদ্ধান্ত নিল সাদের কাছে থেকে দূরে চলে যাবে। কান্না মাখা কণ্ঠে রুষার দিকে তাকিয়ে বলে উঠল, বাই রুষা, ভালো থেকো। তিথি। বলেই তিথি হাঁটতে শুরু করল। সাদ রুষাকে কোলে থেকে নামিয়ে আইসক্রিমের স্টলে বসিয়ে দিয়ে আসলো। তারপর দৌড়ে গিয়ে তিথির কাছে এসে খপ করে তিথির হাত টেনে ধরল। হঠাৎ করে হাতে টান অনুভব করতেই তিথি ঠাই দাঁড়িয়ে পড়ল। চোখ বন্ধ করে প্রিয় মানুষটি ছোঁয়া অনুভব করতে লাগল। কিছুক্ষণ নীরব রইল চারপাশ। নীরবতা কাটিয়ে সাদ মলিন কণ্ঠে বলে উঠল, তিথি, কথা বলবে না আমার সাথে? আজও কি আমাকে ক্ষমা করতে পারোনি? সাদ। 5 বছর পর সাদের কণ্ঠেস্বর কানে যেতেই তিথির বুকটা ধক করে উঠল। সাদের দিকে মুখ করে নত দৃষ্টিতে কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কেমন আছেন? তিথি। তিথির প্রতি ওরে সাদ ব্যথাযুক্ত কণ্ঠে বলতে লাগল, ভালো নেই। তোমাকে ছাড়া একদমই ভালো নেই। সাদ। সাদের মুখ থেকে এমন কথা আশা করেনি তিথি। নত দৃষ্টি সরিয়ে সরাসরি সাদের মুখ পানে চাইল সে। অবাক দৃষ্টিতে কর্কশ গলায় বলে উঠল, আপনার ওয়াইফ থাকতে এমন কথা বলছেন কেন? রুষার দিকে তাকিয়ে এমন কথা বলতে লজ্জা লাগলো না আপনার? তিথি। তিথির কথা শুনে সাদ মুচকে হেসে বলে উঠল, তার মানে তুমি আজও আমাকে ভালোবাসো? সাদ। সাদের কথা শুনে তিথির বুকের ভেতর যন্ত্রণা শুরু করে দিল। চোখ দুটো জলে ছলছল করে উঠল। যে কোনো সময় জলসাগর থেকে টুপ করে তিথির গাল বেয়ে মাটিতে গড়িয়ে পড়বে। তিথি অতিকষ্টে নিজেকে শক্ত রেখে ভাঙা গলায় বলে উঠল, ছি, আপনি বিবাহিত হয়েও এমন আজেবাজে কথা বলছেন কি করে? নিজের ওয়াইফের কথা একবারও মনে পড়ছে না আপনার? তিথি। তিথির কথায় সাদ আট্টহাসি দিয়ে বলে উঠল, বউ থাকলে তো? সাদ। সাদের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না তিথি। চোখ দুটো বড় বড় করে বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনার বউ নেই মানে? রুষা আপনার মেয়ে না? তাহলে রুষার মাকে? তিথি। তিথির প্রশ্নে সাদের চোখ দুটোতে এক নিমিষেই জলে ভরে উঠল। রুষার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল, রুষা আমার নিজের মেয়ে না, আমার ভাইয়ের মেয়ে। সাদ। তিথি একটা ঢোক চেপে উত্তেজিত হয়ে বলে উঠল, তাহলে রুষা আপনাকে বাবা বলে ডাকলো কেন? তিথি। তিথির কথায় সাদ মলিন হেসে বলে উঠল, রুষার বয়স যখন 6 মাস তখন ভাবি আর ভাইয়া একসাথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
তারপরে থেকেই রুষা আমার কাছে থাকে। আমাকে বাবা বলে ডাকে। আমি ওর বাবা, আমিই ওর মা। সাদ। সাদের কথা যেন বিশ্বাস করতে পারছে না তিথি। নিজেকে আর শক্ত রাখতে পারল না সে। ইচ্ছে মতো কান্না শুরু করে দিল। তিথিকে কাঁদতে দেখে সাদ বলে উঠল, পাগলি তুমি কাঁদছ কেন? সাদ। তিথির কানে কোন কথা ঢুকল না। সে নির্লজ্জের মতো কাঁদতে কাঁদতে বলে উঠল, আপনি এখনো বিয়ে করেননি কেন? তিথি। সাদ মনে মনে এই প্রশ্নের অপেক্ষায় ছিল। দীর্ঘশ্বাস ফেলে খুশি মনে বলতে লাগল, তোমাকে পাবার আশায়। তুমি কি জানো যেদিন আমি তোমার ভালোবাসার মূল্য না দিয়ে চলে এসেছি সেদিনের পর থেকে আমি তুমি নামক রোগে আক্রান্ত হয়ে পড়েছি। সময় যত পার হয়েছে আমি তত তোমাতে আসক্ত হয়ে পড়েছি। এমন কোন রাত নেই যে আমি তোমাকে নিয়ে ভাবিনি। সাদ। সাদ কিছুটা সময় চুপ থেকে আবারও বলতে লাগল, তুমি ভাবতে পারো আমি কেন তোমার কাছে ফিরিনি? কেন তোমাকে বলিনি যে আমিও তোমাকে ভালোবাসি? কারণ আমি ভাবতাম তুমি আমাকে ভুলে গিয়েছ, বাল্যকালের আবেগকে কাটিয়ে উঠছ। কিন্তু আমি আজ তোমাকে দেখে বুঝতে পারলাম তুমি এখানেও আমাকে ভুলতে পারোনি। তিথি সাদের কথা শুনে ঠাস করে মাটিতে পড়ল। সাদ তিথিকে বসে পড়তে দেখে সেও তিথির পাশে বসে পড়ল। তিথির মায়া ভরা মুখের দিকে তাকিয়ে বলে উঠল, অনেক অনেক ভালোবাসি তোমাকে তিথি। জানি না তুমি আমাকে কি ভাববে, তবুও আমি তোমাকে স্বার্থপরের মতো জিজ্ঞাসা করছি তুমি কি আমার রোগের ঔষধ হবে? আমি যে ঔষধ ছাড়া দিন দিন অসুস্থ হয়ে পড়ছি। শুধু মায়ের রুষার জন্য কোনোমতে বেঁচে আছি। আমার জীবনে যদি রুষা না থাকতো তাহলে কবেই হয়তো মারা যেতাম। সাদ। সাদের কথায় স্তব্ধ হয়ে গিয়েছে তিথি। চারপাশে শীতল হাওয়া বইছে, যার ফলে তিথি কেঁপে কেঁপে উঠছে। সে গভীর চিন্তায় মত্ত। এত বছর পর নিজের ভালোবাসার মানুষের মুখে ভালোবাসি কথাটি শুনে বাকরুদ্ধ সে। কিছু বলার ভাষা নেই তার কাছে। সে নিজেও যে গভীরভাবে সাদ নামক রোগী আক্রান্ত, যেই রোগটা তিথিকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এদিকে তত্ত্বকি ভাইয়া আমার হাত নিজের হাতে মধ্যে নিয়ে স্লাইড করতে করতে বলে উঠল, সরি, তখন তোর উপর অনেক রাগ হয়েছিল, তাই নিজের রাগ কন্ট্রোল রাখতে পারিনি। তত্ত্বকি। আমি মনোযোগ দৃষ্টিতে হাতের দিকে তাকিয়ে আছি। ভাইয়া স্লাইড করাতে অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে। তার ছোঁয়া পেয়ে প্রচণ্ড অস্থির লাগছে আমার। তত্ত্বকি গভীর দৃষ্টিতে মেঘার হাত পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ ঘোর মাখা কণ্ঠে বলে উঠল, তুই কি বুঝিস না তোকে ব্যথা দিলে তোর চেয়ে দ্বিগুণ ব্যথা আমি অনুভব করি? তত্ত্বকি। ভাইয়ার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। একটু পরেই ভাইয়া আমার হাতটা ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, বই বের কর। রসায়ন বইটা বের করে রিভাইজ কর। তত্ত্বকি। কথাটা বলেই ভাইয়া আমার থেকে দূরে সরে বসল। আমি বই বের করে ভাবতে লাগলাম কি হলো ভাইয়া? রেগে গেলেন কেন? তত্ত্বকির সারা শরীর ঘেমে গিয়েছে। তার কাছে কেমন যেন অস্থির অস্থির লাগছে। নিজের প্রতি বিরক্ত সে। সে ভাবছে মেঘার প্রতি নরম হলে তাকে চলবে না। না হলে মেয়েটা নিশ্চয়ই পড়ালেখা ছেড়ে দিবে। ফলস্বরূপ মেয়েটা খারাপ রেজাল্ট করবে। আমি পড়া শেষ করে ভাইয়া বললাম, শেষ? মেঘা। মেঘার কথায় তত্ত্বকির ঘোর কাটল। সে পকেট থেকে ফোন বের করে মেঘার হাতে দিয়ে বলল, ফোনের এই রসায়ন প্রশ্নটা করে দে। বই দেখে লিখবি না কিন্তু। আমার একটু কাজ আছে তাই বাইরে যাচ্ছি। এসে যেন দেখি সব করা শেষ। তত্ত্বকি। বলেই ভাইয়া রুম থেকে বেরিয়ে গেলেন। আমি মোবাইলের স্ক্রিনের প্রশ্নটা করতে শুরু করলাম। প্রশ্নটা খুব একটা কঠিন ছিল না, অনেক সহজ ছিল, তাই করতে বেশি সময় লাগলো না। প্রশ্ন শেষ করে 10 মিনিট ধরে বসে আছি। এখনো ভাইয়া বাইরে থেকে আসেনি। চুপচাপ বসেছিলাম। মনে মধ্যে ইচ্ছে হলো ভাইয়া ফোনের গ্যালারিতে ঢুকতে। তাই সাথে সাথে দেরি না গ্যালারিতে ঢুকে পড়েলাম। গ্যালারি লক থাকায় উল্টো পাল্টা পাসওয়ার্ড দিয়ে খুলতে চেষ্টা করলাম, কিন্তু গ্যালারি খুলল না। ভাইয়া নিজের নামের পাসওয়ার্ড দেয়নি। খুলতে না পেরে মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ উদাসীন মনে নিজের নাম পাসওয়ার্ডে বসাতে গ্যালারি খুলে গেল। সাথে সাথে আমি যেন আকাশ থেকে পড়লাম। সাথে সাথে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি মেনে নিতে পারছি না যে ভাইয়া আমার নামে পাসওয়ার্ড দিয়ে রেখেছে। তাহলে কি ভাইয়া আমাকে পছন্দ করে? যদি আমাকে তার পছন্দ হতো তাহলে কি কখনো আমার উপর রাগ করতে পারত? দূর, আমার কোথাও ভুল হচ্ছে। তত্ত্বকি রুমের মধ্যে ঢুকে মেঘাকে হা করে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখল। সে ধীরে ধীরে মেঘার পাশে গিয়ে বসল। মেঘা ব্যাপক পরিসরে চিন্তায় মগ্ন। তত্ত্বকি রুমের মধ্যে আছে তা মেঘার ধারণার ভাইয়া। তত্ত্বকি কিছুক্ষণ মেঘাকে পর্যবেক্ষণ করে ভালো করে খেয়াল করে দেখল তার ফোন নিচে পড়ে রয়েছে। নিজের ফোনটা নিচে পড়ে থাকতে দেখে তত্ত্বকি প্রচণ্ড রেগে গেল। মেঘাকে জোরে ধমক দিয়ে বলে উঠল, স্টুপিড, কোথায় ডুবে আছিস তুই? তত্ত্বকি।
ভাইয়ার হঠাৎ ধমকে আমি ছিটতে উঠলাম। চিন্তায় ব্যাঘাত ঘটল। নিজেকে সামলে অসহায় দৃষ্টিতে তার দিকে তাকালাম। আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? নিচে দিকে তাকিয়ে দেখ। কি? ভাইয়ার কথা মতো নিচে তাকাতেই ভয় আমার মাথার মধ্যে ব্যথা শুরু করে দিল। আজকে নির্ঘাত আমার কপালে দুঃখ আছে। তাড়াতাড়ি করে নিচে থেকে ফোনটা তুলে ভাইয়ার সামনে ধরলাম। আমার হাত কাঁপছে। সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। কি মেঘার হাত থেকে ফোনটা নিয়ে গম্ভীর গলায় বলল, প্রশ্নটা সলভ করেছিস? কি নিশ্চুপ মেঘা। মেঘাকে নিশ্চুপ থাকতে দেখে কি বিরক্তি নিয়ে বলল, কি বলছি শুনতে পাচ্ছিস না? খাতা দে। কি কি মেঘার কাছে থেকে খাতা নিয়ে দেখতে লাগল। অন্যদিকে সন্ধ্যা হয়ে এসেছে। তিথির বান্ধবী উপমা তাকে রেখে বাসায় চলে গিয়েছে। তিথি স্থির হয়ে বসে আছে। পাশে বসে সাদ পলকহীন দৃষ্টিতে তিথির দিকে তাকিয়ে রয়েছে। কিছুটা সময় যেতে তিথি সিদ্ধান্ত নিল সে সাদর প্রস্তাবে রাজি হবে না। যে করেই হোক। মনকে শক্ত রেখে তিথি আস্তে করে উঠে দাঁড়ালো। একবারও সাদের দিকে তাকিয়ে দেখলা না সে। কোন কথা না বলে হাঁটতে শুরু করল। তিথির হঠাৎ করে উঠে যাওতে সাদ ভীষণভাবে ভেঙে পড়েছে। চাপা কষ্ট নিয়ে তিথির যাওয়ার পানে তাকিয়ে রয়েছে সে। তিথি সামনে দিকে তাকিয়ে হাঁটছে। আশেপাশে কোন দিকে একটি বার তাকিয়ে পর্যন্ত দেখছে না। হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল সে। তার মনে হলো কেউ তাকে আষ্টেপৃষ্ঠে শক্ত করে ধরে রয়েছে। ভালো করে খেয়াল করে দেখল ছোট রুষা তাকে জড়িয়ে ধরে আছে। তিথি রুষাকে না চাইতে কোলে তুলে নিল। আদর মাখা কণ্ঠে বলে উঠল, কি হয়েছে মামুনি? তিথি। রুষা শক্ত করে তিথির গলা জড়িয়ে ধরল। কান্না করে দিয়ে বলে উঠল, মাম্মা তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমার কাছে থাকবে না? আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না মাম্মা। রুষা। রুষার মুখে মাম্মা ডাকটা তিথিকে চিন্তায় ফেলে দিয়েছে। কেন রুষা তাকে মাম্মা বলে ডাকল? তিথির রুষার কথা কি ওর বলবে বুঝতে পারছ না। সে যে এতটুকু সময়ে রুষার মায়াতে আটকে গিয়েছে তা বুঝতে বাকি রইল না তার। তিথি রুষা কান্না সহ্য করতে পারছে না। আনমনে সে বলে উঠল, আমি এখন থেকে তোমার কাছে থাকব। কেঁদে না শোনা। তিথি। রুষা কান্না থামিয়ে বলে উঠল, সত্যি? রুষা। তিন সত্যি। আজকে থেকে আমি তোমার কাছে থাকব। তিথি। তিথির আর রুষার কথা শুনে সাদ যেন প্রাণ ফিরে ফেল। এত সহজে যে তিথি রাজি হয়ে যাবে তা ভাবতে পারেনি সে। সাদ মনে মনে প্রতিজ্ঞা করল আর কোনোদিনও সে তিথিকে কষ্ট দেবে না। এতদিনের সব কষ্ট ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে। তিথি রুষাকে কোলে নিয়ে সোফাতে বসে আছে। তার ঠিক সামনে বসে আছে সাদ। সাদের মুখোমুখি বসে আছে তত্ত্বকির বাবা। তিনি গম্ভীর মুখে সাদকে পর্যবেক্ষণ করছে। ঠান্ডা এসির হাওয়াতেও সারা শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে সাদের। এভাবে প্রস্তুতি ছাড়া বিয়ে করতে এসে অপ্রস্তুত হয়ে পড়েছে সে। মেঘাকে পড়া দিয়ে মায়ের ডাক শুনে বসার ঘরে এলো তত্ত্বকি। সোফাতে সাদ বসে থাকতে দেখে রাগে সারা শরীর গিরগির করে উঠল তার। নিজের রাগ কন্ট্রোল রেখে কর্কশ গলায় বলে উঠল, সাদ সাহেব কেমন আছেন? তত্ত্বকি। তত্ত্বকির কথার ধরন মোটেও পছন্দ হলো না সাদের। সে সোফা থেকে দাঁড়িয়ে পড়ল। হালকা হেসে দিয়ে বলে উঠল, ভালো আছি। আপনি কেমন আছেন? সাদ। তত্ত্বকি সাদের কথার কোন উত্তর দিল না। চুপ করে সোফায় যেয়ে বসল। তত্ত্বকির মা তত্ত্বকির পাশে এসে বসল। তত্ত্বকির হাতটা ধরে অনুরোধ সুরে বলে উঠল, তত্ত্বকি বাবা তোকে একটা কথা বলার ছিল। তত্ত্বকির মা। তত্ত্বকি। বাবা আমি চাই আজকে সাদ আর তিথির বিয়েটা করিয়ে দিতি। আমার শেষ ইচ্ছে মনে করে রাজি হয়ে যা। তত্ত্বকির মা। তত্ত্বকি তার মায়ের এমন কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। নত দৃষ্টিতে আস্তে করে বলে উঠল, তোমারা যা ভালো মনে কর। তত্ত্বকি। বলেই তত্ত্বকি নিজের রুমে চলে এলো। রুমে এসেই গম্ভীর কণ্ঠে মেঘাকে বলে উঠল, তোকে আর পড়তে হবে না। মায়ের কাছে যা। তত্ত্বকি। ভাইয়ার এমন কথা শুনে আমি অবাক। এত তাড়াতাড়ি পড়া শেষ করতে বলছে। আম্মুর কাছেই বা যেতে বলছেন কেন? হয়তো আমাকে দরকার। তাই আমি ভাইয়ার কথা মতো আম্মুর কাছে চলে এলাম। বসার ঘরে এসে সোফার উপর অপরিচিত মানুষ দেখে আমি রুমে ফিরে আসার জন্য পা বাড়াতেই আম্মু বলে উঠল, মেঘা তত্ত্বকির মা। জি। মেঘা। এখানে আয় তো। তত্ত্বকির মা। আমি মাথা নিচু করে সামনে গিয়ে দাঁড়ালাম। আম্মু আমার দিকে তাকিয়ে মিষ্টি সুরে বলে উঠল, সাদ বাবা এই যে এটা হচ্ছে আমার তত্ত্বকির বউ। তত্ত্বকির মা। সাদ একপল মেঘার দিকে তাকিয়ে দেখল। তারপর তিথির দিকে অবাক নয়নে তাকিয়ে রইল। তত্ত্বকির মা মেঘাকে আড়াল করে নিয়ে ফিসফিস করে বলে উঠল, মেঘা আজকে তোর তিথি আপুর বিয়ে। যা গিয়ে তিথির রুমটা একটু গুছিয়ে দিয়ে আয় তো। তত্ত্বকির মা। আম্মুর কথা শুনে আমি থমথম হয়ে
আজকে নাকি তিথি আপু বিয়ে। আমার মানতে কষ্ট হচ্ছে। আমি আম্মুর কথা মতো তিথির আপুর রুম গুছিয়ে দেওয়ার জন্য আপুর রুমে এলাম। মেঘাকে তিথির রুমে পাঠিয়ে তত্ত্বকির মা তত্ত্বকির রুমে এলো। সে দেখল তত্ত্বকি চোখ বন্ধ করে শুয়ে আছে। তত্ত্বকি, তুই কি আমার সিদ্ধান্তে রাগ করেছিস? তত্ত্বকির মা। হঠাৎ মায়ের কণ্ঠ শুনে তত্ত্বকি চোখ মেলে তাকালো। তত্ত্বকির মা আবারও বলে উঠল, দেখ বাবা, আমি মা হয়ে তিথি কষ্ট মেনে নিতে পারছিলাম না। আমি তো বুঝি আমার মেয়েটা যে সাদকে খুব ভালোবাসে। নিশ্চুপ তত্ত্বকি। তুই দেখিস বাবা, তোর বোন সাদের সাথে সুখে থাকবে। তত্ত্বকির মা। তত্ত্বকির নিজের মায়ের কথা রাগী গলায় বলে উঠল, সাদ যদি আবার আমার বোনকে কষ্ট দেয় তাহলে ওকে আমি কি করব আমি নিজেও জানি না। তত্ত্বকি। তত্ত্বকির মা তত্ত্বকির কথার ধরন দেখে বুঝতে পারল যে তত্ত্বকি রাজি হয়ে গিয়েছে। আজকে রাতেই সাদ আর তিথির বিয়ে সম্পন্ন হলো। সাদ যে পোশাক পরেছিল তাই পরে আছে। কিন্তু তিথিকে জোর করে তার মা শাড়ি পরিয়ে দিয়েছি। তিথির বাবা ডিসিশন দিয়েছে যে মেঘার পরীক্ষার পর বড় করে অনুষ্ঠান করবে। সাদের পরিবারের সবারও এতে কোন আপত্তি নেই। সাদের পরিবার বলতে তার মা আর রুষা। দুদিন হলো সাদের মা তার বড় খালার বাড়ি ঢাকার উড়েতে গিয়েছে। তাই সাদ তার মাকে বিয়েতে উপস্থিত রাখতে পারল না। আমি তিথি আপুর কোলে থেকে রুষাকে নিয়ে ভাইয়ার রুমে চলে এলাম। ঢুলতে ঢুলতে ভেতরে ঢুকে রুষাকে বিছানায় শুয়ে দিলাম। ভাইয়া আর চোখে আমাকে দেখছেন। রুষাকে শুইয়ে দেওয়া পর হঠাৎ আমার সাথে বিপজ্জনক ঘটনা ঘটে গেল। রুষার নিচে আমার সম্পূর্ণ ওড়না চলে গেল। ভাইয়ার সামনে এমন খারাপ পরিস্থিতি পড়ব কখনো ভাবিনি। লজ্জায় আমার কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। ভাইয়া দিকে তাকিয়ে দেখলাম তিনি আমার দিকে চোখ বড় বড় করে। আমি তিথি আপুর কোলে থেকে রুষাকে নিয়ে ভাইয়ার রুমে চলে এলাম। ঢুলতে ঢুলতে ভেতরে ঢুকে রুষাকে বিছানায় শুয়ে দিলাম। ভাইয়া আর চোখে আমাকে দেখছেন। রুষাকে শুইয়ে দেওয়া পর হঠাৎ আমার সাথে বিপজ্জনক ঘটনা ঘটে গেল। রুষার নিচে আমার সম্পূর্ণ ওড়নায় পড়ে গেল। ভাইয়ার সামনে এমন খারাপ পরিস্থিতি পড়ব কখনো ভাবিনি। ভাইয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকালেন। আমি অস্তিত্বে পড়ে গেলাম। তাড়াতাড়ি করে রুষার নিচে থেকে ওড়না নিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে পড়লাম। প্রায় 10 মিনিট পরে মাথায় সুন্দর করে কাপড় দিয়ে বাথরুম থেকে বের হলাম। ভাইয়া সোফায় বসে রয়েছেন। আমি ভাইয়ার দিকে তাকাতে পারছি। প্রচুর লজ্জা লাগছে। দূর কেন যে রুষাকে কোলে নিলাম। হঠাৎ ভাইয়া গম্ভীর গলায় বলল, তুই রুষার সাথে ঘুমো। আমি অন্য রুমে যাচ্ছি। আর হ্যাঁ শোন, একটু তাড়াতাড়ি বড় হ। স্টুপিড। তত্ত্বকি। ভাইয়ার রাগ মাখা কথা শুনে আমার লজ্জা জানালো দিয়ে পালিয়ে গেল। কিন্তু কিছুই বুঝতে পারলাম না। অন্যদিকে বিছানার উপর গুটিসুটি হয়ে বসে আছে তিথি। প্রচণ্ড অস্থির লাগছে তার। সে ভাবতেই পারছে না সাদ নামক মানুষটি এখন তার স্বামী, যার উপর শুধুমাত্র তার অধিকার। তিথির এতদিনের অপেক্ষার প্রহর শেষ হলো আজ। তার তো আজ খুশি হওয়ার কথা। কিন্তু না, তিথি খুশি হতে পারছে না। কষ্ট হচ্ছে তার, খুব অভিমান হচ্ছে সাদ নামক মানুষটার উপর। চুপচাপ বিরক্ত নিয়ে বসে আছে সে। সাদ এখনো ঘরে প্রবেশ করেনি। কিছুক্ষণ পর তিথিকে সালাম দিয়ে রুমে ঢুকল সাদ। সাদের কণ্ঠ শুনে তিথির বুকের মধ্যে ধক করে উঠল। নরম সুরে সাদের সালামের উড় নিল সে। আর কোন কথায় বলল না। কিছুটা সময় নীরব রইল চারপাশ। নীরবতা কাটিয়ে আস্তে করে সাদ বলে উঠল, ধন্যবাদ তোমাকে। সাদ। নিশ্চুপ তিথি। এতগুলো দিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি। পারলে আমাকে মাফ করে দিও। সাদ। নিশ্চুপ তিথি। তিথি বাক প্রতিবন্ধীর মতো চুপ করে রইল। সাদের কথার কোন জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। সাদ আবার বলল, যাও ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। সাদ। লেখিকা জাবিন মাছুরা। সাদের কথা শুনে তিথি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। সাদের দিকে না তাকিয়ে নরম সুরে বলে উঠল, আপনি বিছানাতে শুয়ে পড়ুন, আমি সোফায় থাকছি। তিথি। তিথির কথায় সাদ করুণ সুরে বলে উঠল, কেন? তুমি বিছানায় থাকবে না? সাদ। লেখিকা জাবিন মাছুরা। না। তিথি। ওকে। তোমার যদি আমার সাথে থাকতে প্রবলেম হয় তাহলে তুমি বিছানায় থাকো, আমি বরং সোফাতে। সাদ। সাদকে কথাগুলো শেষ করতে না দিয়ে তিথি কর্কশ গলায় বলে উঠল, আমার উপর বউয়ের অধিকার দেখাতে আসবেন না প্লিজ। আজকে আম্মুর কথা রাখতে আপনার সাথে এক রুমে থাকতে বাধ্য হচ্ছি। আমি কিন্তু শুধু মায়ের রুষার জন্য আপনাকে বিয়ে করেছি। তাই দয়া করে আমার সিদ্ধান্তটা আমাকে নিতে দিন। তিথি। তিথির প্রতিটা কথা যেন কাটার মতো বিঁধল সাদের বুকে। খুব কষ্টে হচ্ছে তার। সাদ নিজেকে সামলে নরম গলায় বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছুই করব না। তোমার সব কথা রাখতে চেষ্টা করব। সাদ। কথাগুলো বলেই বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল সাদ। মনে মনে বলতে লাগল,
খুব তাড়াতাড়ি তোমার রাগ ভাগিয়ে ফেলবো বউ। তোমাকে কোন অভিযোগ রাখতে দিব না। শুধু একটু সময় প্রয়োজন। আমি যে অনেক ভালোবাসি তোমাকে তিথি। আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। সাদ। সাদকে শুয়ে পড়তে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় চুপ করে শুয়ে পড়ল তিথি। সে ভেবে রেখেছে খুব কষ্ট দিবে সাদকে। সাদের কাছে থেকেও কাছে আসবে না। পরের দিন সকালে সাদ তিথিকে নিয়ে তাদের বাড়িতে চলে এলো। তিথি রুষাকে নিয়ে তাদের বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু রুষা সাদকে ছাড়া থাকতে পারে না, তাই তিথি থাকতে পারিনি। সাদের সাথে সাদের ফ্ল্যাটে চলে এসেছে। সময় চলমান। সবকিছু থামিয়ে রাখা গেলেও সময়কে থামিয়ে রাখা যায় না। মাঝখানে কেটে গিয়েছে অনেক দিন। আমার এসএসসি পরীক্ষা শেষের দিকে। আর মায় একটা পরীক্ষা বাকি আছে। এ কয়টা দিন রাত দিন দিয়ে পড়তে হয়েছে আমাকে। তোত্তকি ভাইয়া আমাকে একটু ফাঁকি দিতে দেয়নি। হসপিটালের কাজ ফেলে সারাদিন আমাকে সময় দিয়েছেন। আমাকে সময় দিয়েছে বললে ভুল হবে, সে তো আমার পড়াকে সময় দিয়েছে। সব সময় চোখে চোখে রেখেছেন। প্রতিদিন আমাকে পরীক্ষা হলো পর্যন্ত নিয়ে গিয়েছেন। যতক্ষণ পরীক্ষা শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত গাড়িতে অপেক্ষা করেছেন। এই কয়দিনে তার কেয়ার দেখে আমি মুগ্ধ। কিন্তু রাগ আগের মতোই আছে। সারাক্ষণ রেগে থাকেন। অনুভূতিহীন মানুষ একটা। গাড়িতে বসে আছি, পরীক্ষা দিতে যাচ্ছি। আজকেই শেষ পরীক্ষা। ভাইয়া মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভিং করছেন। আমি বই হাতে নিয়ে পড়ছি। আজকে খুব ইচ্ছে করছে ফুচকা খাবো। এতদিন ভাইয়াকে ফুচকা খাওয়ার কথা বলার সাহস পায়নি। কিন্তু আজকে আমি খাবি। ফুচকা কথা ভেবেই মনটা খুশি হয়ে গেল। ইস, কতদিন পরে খাবো। ফুচকা খাওয়ার পর ভাইয়াকে বলবো আইসক্রিম কিনে দিতে। চিন্তা করতে করতে পরীক্ষার হলের সামনে চলে এলাম। ভাইয়া আমাকে এগিয়ে দিলেন, চলে গেলেন। অন্যদিকে সময় পার হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু এখনো তিথি আর সাদের সম্পর্কে আগের মতোই আছে। তিথির সাথে রুষার সম্পর্কটা আরো গভীর হয়ে গিয়েছে। এক মুহূর্তও তিথি রুষাকে চোখের আড়াল হতে দেয় না। সব সময় রুষাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। কিন্তু সাদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। সব সময় সাদের কাছে থেকে দূরে দূরে থাকে। রাতের বেলা তিথি আর রুষা এক রুমে থাকে আর সাদ আলাদা রুমে থাকে। পরীক্ষা শেষ করে হলো থেকে বাইরে বের হলাম। এখন নিজকে স্বাধীন লাগছে। এই কয়দিন পড়তে পড়তে আমি তো পাগল হয়ে গিয়েছিলাম। লেখিকা জাবিন মাছুরা। কিছুটা দূরে চোখ যেতেই দেখলাম ভাইয়া গাড়িতে বসে আছেন। আমিও চুপচাপ ভদ্র মেয়ের মতো গাড়িতে গিয়ে বসলাম। ভাইয়া কোন কথা না বলে চুপচাপ গাড়ি চালাচ্ছেন। মুখে তার গম্ভীর ভাব। হঠাৎ গম্ভীর মুখে বলে উঠলেন, পরীক্ষা কেমন হয়েছে? তোত্তকি। ভাইয়ার কথা শুনে আমি আস্তে করে বলে উঠলাম, ভালো। মেঘা। আর কোন কথা বললেন না তিনি। কিছুক্ষণ পরে আমি বুক ভরা সাহস নিয়ে ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া। মেঘা। হুম বল। তোত্তকি। ভাইয়া আমি ফুচকা খাবো। প্লিজ এনে দিন। মেঘা। ভাইয়া আমার কথা শুনে ধমকের সাথে বলে উঠল, এসব বাইরের জিনিস খাওয়ার কথা একদম বলবি না। আমি এই রাস্তার আজেবাজে খাবার এনে দিতে পারবো না। তোত্তকি। ভাইয়ার কথা শুনে খুব কান্না পেল খুব। তাও কিছু বললাম না। খুব অভিমান হলো তার উপর। মনে মনে বললাম, আপনি আমাকে একটুও ভালোবাসে না। আপনার কাছে আমার পছন্দের মূল্য নেই। আপনি খুব পচা। ভাইয়া আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছেন। মনে হলো হসপিটালে গিয়েছেন। আমি বাসায় গিয়ে আম্মুর সাথে দেখা করে রুমে এসে ফ্রেশ না হয়েই শুয়ে পড়লাম। খুব কান্না পাচ্ছে। ইচ্ছে মতো কিছুক্ষণ কান্না করে মন হালকা করলাম। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি রুম থেকে বেরিয়ে দৌড়ে ছাদে চলে এলাম। মন ভরে বৃষ্টি বিলাস করতে লাগলাম। বৃষ্টির মধ্যেই হসপিটাল থেকে বাসায় চলে এলো তোত্তকি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে। রুমে কোথাও মেঘাকে দেখতে পেল না। তাই সারা বাড়ি মেঘাকে খুঁজতে লাগলো। কোথাও না পেয়ে রাগ নিয়ে সাদে চলে এলো। তোত্তকির খুব রাগ হচ্ছে মেঘার উপর। মেয়েটা নিশ্চয়ই বৃষ্টিতে ভিজছে। অতিরিক্ত রাগ নিয়ে সাদে চলে এলো তোত্তকি। ভালো করে তাকিয়ে দেখল সত্যিই মেঘা ভিজছে। তাও বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে। তোত্তকি পলকহীন দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে রইল। সাদা ড্রেসটাতে মেয়েটাকে যেন একদম সাদা পরীর মতো লাগছে। ড্রেসটা একদম গায়ের সাথে লেপ্টে আছে। তোত্তকি যেন ঘোরের মধ্যে চলে। অতিরিক্ত রাগ নিয়ে সাদে চলে এলো তোত্তকি। ভালো করে তাকিয়ে দেখল সত্যিই মেঘা ভিজছে। তাও বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে। তোত্তকি পলকহীন দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে রইল। সাদা ড্রেসটাতে মেয়েটাকে যেন একদম সাদা পরীর মতো লাগছে। ড্রেসটা একদম গায়ের সাথে লেপ্টে আছে। তোত্তকি যেন ঘোরের মধ্যে চলে যেতে লাগল। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘার দিকে। হঠাৎ বজ্রপাতের আওয়াজে তোত্তকির ঘোর অনেকটা কেটে গেল। সে নিজের প্রতি বিরক্ত নিয়ে পরপর দুটো নিঃশ্বাস ফেলল। মেঘার দিকে তাকিয়ে দেখল মেয়েটা ভয়ে চোখ বন্ধ করে রয়েছে।
তোত্তকি ধীর পায়ে মেঘার কাছে এগিয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, মেঘা। তোত্তকি। তোত্তকির আওয়াজ এখনো মেঘার কানে যায়নি। সে তার মতো চোখ বন্ধ করে বৃষ্টি বিলাস করছে। তোত্তকি অনেকটা বিরক্ত হয়ে পড়ল। তারপরেও চুপ থেকে মেঘাকে পর্যবেক্ষণ করতে লাগল। আবারও তোত্তকির দৃষ্টি আটকে গেল মেঘার উপর। সে দ্বিতীয়বার মেঘা নামক ঘোরে ডুবে যাচ্ছে। তোত্তকি বুকে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে বিড় করে করে বলে উঠল, তুই তো আমাকে নির্ঘাত পাগল করে ফেলবি। আমি সত্যিই পাগল হয়ে যাব। আসলেই তুই একটা পিচ্ছি। নিজের একটু খেয়াল রাখতে পারিস না। তোত্তকি। সময় যেন থেমে গেছে তোত্তকির কাছে। হঠাৎ করে তোত্তকির চোখ গিয়ে পড়ল পাশের ছাদে। পাশের বাসার ছাদের উপর কয়েকটা ছেলে হা করে মেঘার দিকে তাকিয়ে রয়েছে। রাগ যেন তার মাথায় চেপে বসল। তোত্তকি আর কোন কথা না বলে পিছন থেকে শক্ত করে মেঘার হাত ধরে টান দিল। হাতে টান অনুভব করতেই আমি চোখ খুলে পিছন দিকে ঘুরলাম। সাথে সাথে ভয় আমার বুকের ভিতরে ধক করে উঠল। ভাইয়া আমার দিকে প্রচণ্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার চোখ দিয়ে আগুন ঝরছে। আমি কোন কথা বলার আগেই ভাইয়া আমার হাত ধরে টেনে তার সাথে করে নিয়ে যেতে লাগলেন। রুমের মধ্যে এনে হাত ছেড়ে দিলেন। ঠান্ডায় আমার পুরো শরীর শীতল হয়ে আসছে। একপল ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে এগিয়ে আসছেন তিনি। তাকে দেখে ভয় হাত পা কাঁপতে শুরু করল। সে আমার দিকে ফুঁসতে ফুঁসতে এগিয়ে আসতে লাগছেন। এক পর্যায়ে তোত্তকি মেঘার একদম কাছে এলো। মুহূর্তেই অদ্ভুত কাণ্ড করে বসল সে। এক টান দিয়ে মেঘার গায়ে লেগে থাকা ভেজা ওড়নাটা মেঝেতে ফেলে দিল। চিৎকার করে কর্কশ গলায় জোরে জোরে বলতে লাগল, বিয়াদব মেয়ে, ওড়না যখন ঠিক মতো পড়তেই পারিস না তাহলে গায়ে রাখিস কেন? তোত্তকি। তোত্তকি ভাইয়ার এমন কাণ্ডে আমার প্রচণ্ড কান্না পেল। কম্পমান ঠোঁট দুটো দাঁত দিয়ে চেপে ধরে কান্না আটকে রাখতে চেষ্টা করলাম। এই মেয়ে, বৃষ্টিতে ভিজেছিস কেন? তোত্তকি। নিশ্চুপ মেঘা। তোত্তকি ভাইয়া ঘর কাঁপানো ধমক দিয়ে আবারও বলে উঠল, ওহ বুঝেছি, ছেলেদের শরীর দেখাতে তোর ভালো লাগে, তাই তো ছাদে গিয়েছিলি নিজের রূপ দেখাতে। তোত্তকি। ভাইয়ার এমন উল্টো পাল্টে কথা আমি আর সহ্য করতে পারলাম না। শত চেষ্টা করেও চোখের পানি ধরে রাখতে পারলাম না। অবাধ্য চোখ দুটো থেকে টুপোটুপ করে গড়িয়ে পড়তে লাগল। মেঘার চোখের পানি দেখে তোত্তকির রাগ কিছুটা হলেও কমে গেল। নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল সে। নরম গলায় মেঘাকে বলল, যা ড্রেস চেঞ্জ করে আয়। কুইক। তোত্তকি। ভাইয়ার অনুমতি পেয়ে এক মুহূর্ত দেরি না করে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে পড়লাম। ঝর্ণা ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসলাম। অনেক কাঁদতে মন চাইছে। মনের কথা শুনে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। তোত্তকি ভাইয়া এমন কেন? আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলতে পারেন না? কেন সারাক্ষণ রাগ করে থাকেন আমার উপর? আমি কি খারাপ মেয়ে? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? বৃষ্টিতে ভিজে কি আমি খুব অন্যায় করে ফেলেছি? অনেকক্ষণ মেঘাকে বাথরুমে থেকে বের হতে না দেখে তোত্তকি ভিতরে ভয় হতে শুরু করল। তাই তোত্তকি বাথরুমের সামনে গিয়ে জোরে করে বলে উঠল, মেঘা, 5 মিনিটের মধ্যে বের হবি, না হলে তোর খবর আছে। তোত্তকি। তোত্তকি ভাইয়ার আওয়াজ পেয়ে আমি ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। আমাকে তাড়াতাড়ি রুমে যেতে হবে। প্রচুর শীত লাগছে। আয়নায় সামনে গিয়ে নিজের দিকে তাকালাম। সাথে সাথে আমার কান্না আপনা আপনি বন্ধ হয়ে গেল। নিজের দিকে তাকিয়ে নিজেই লজ্জা পেয়ে গেলাম। গায়ের জামাটা শরীরের সাথে একেবারে লেগে গিয়েছে। ছি, দেখতে প্রচুর বাজে লাগছে। ভাইয়ার রাগের কারণ এখন অনেকটা বুঝতে পারলাম। তার রাগ করাটাই স্বাভাবিক। এখন তো ভাইয়ার সামনে মুখ দেখাতেই প্রচুর লজ্জা লাগছে। কিছুটা সময় পর মাথায় ওড়না দিয়ে বাথরুম থেকে বের হলাম। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। বৃষ্টিতে ভেজার কারণে প্রচুর শীত লাগছে। তাই কাঁপতে কাঁপতে বিছানায় গিয়ে বসলাম। তোত্তকি ভাইয়া আমাকে দেখে গরম চাউনিতে আমার দিকে তাকালেন। একবার ভাইয়া দিকে তাকিয়ে ভয়ে আমি মাথা নিচু করে রইলাম। মেঘাকে কাঁপতে দেখে তোত্তকি আলমারি থেকে কম্বল বের করে নিজের হাতে মেঘার গায়ে কম্বল জড়িয়ে দিল। তারপর কোন কথা বলেই রুম থেকে বেরিয়ে গেল। তোত্তকি ভাইয়ার এমন কাজে আমি অবাক না হয়ে পারলাম না। গায়ে কম্বল জড়ানোর পরেও আমি কাঁপতে লাগলাম। কিছুক্ষণ পরে ভাইয়া রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দিলেন। আস্তে করে বিছানার এক পাশে বসে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, এই নে তোর সেই বিখ্যাত ফুচকা, খেয়ে আমাকে উদ্ধার কর। তোত্তকি। ভাইয়ার কথা শুনে আমি নত দৃষ্টি সরিয়ে তার দিকে তাকালাম। সে প্লেটে ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তো বিশ্বাস করতে পারছি না যে ভাইয়া আমার জন্য ফুচকা এনেছেন। নিমিষেই মনটা খুশিতে নেচে উঠল। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। দেরি না করে ভাইয়ার হাত থেকে প্লেটটা নিয়ে খেতে শুরু করলাম। তোত্তকি এক দৃষ্টিতে মেঘার খাওয়া দেখতে লাগল। মেঘার বাচ্চামো দেখে তোত্তকির রাগ চলে গেল। পানির গ্লাস হাতে নিয়ে মেঘার পাশে বসল সে।
5 মিনিটে সম্পন্ন ফুচকা শেষ করলাম। প্রচুর ঝাল হয়েছে। খাওয়া শেষ করেই ভাইয়ার হাত থেকে পানির গ্লাস নিলাম। পুরো পানি শেষ করে গ্লাসটা পাশে রেখে মিষ্টি গলায় ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি না অনেক ভালো। মেঘা। তত্ত্বকি মেঘার কথা শুনে মনে মনে হাসতে লাগলো, কিন্তু তা বাইরে প্রকাশ করল না। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে রাখল। ফুচকা খাওয়ার পর এখন অনেক গরম লাগছে, তাই বিছানা থেকে নেমে ওড়না ঠিক করে দাঁড়ালাম। ঠিক তখনই ভাইয়া সোফা থেকে উঠে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমার একদম কাছে এসে হঠাৎ ভাইয়া আমার ওড়না আঁচল ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, কান খুলে শোনে রাখো, আর কখনো আমাকে না বলে ছাদে যেয়ে বৃষ্টিতে ভিজবি না। আন্ডারস্ট্যান্ড? তত্ত্বকি। নিশ্চুপ মেঘা। ভাইয়া আমার ওড়নার আঁচল ধরাতে আমার ভিতরে অস্থির লাগতে শুরু করল। চুপ করে চোখ বন্ধ করে রইলাম। হঠাৎ করে ভাইয়া রেগে গেলেন কেন বুঝতে পারলাম না। তত্ত্বকি মেঘার অস্থিরতা উপলব্ধি করতে পেরে ওড়না ছেড়ে দিল। মেঘার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল, আমার জিনিস অন্য কাউকে দেখানো অধিকার তোর নেই। তত্ত্বকি। ভাইয়ার কথার আগা গোড়া কিছুই বুঝতে পারছি না। তার এমন অদ্ভুত কর্মে আমার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে আসার উপক্রম। তত্ত্বকি মেঘার থেকে একটু দূরে সরে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, লুক অ্যাট মি। তত্ত্বকি। ভাইয়ার কথা শুনে আমি নিচের থেকে দৃষ্টি সরিয়ে অপরাধীর মতন তার দিকে তাকালাম। সে আমার দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগল, নিজের জিনিসের অধিকার নেয় না বলে মনে করিস না সবকিছু তোর। তত্ত্বকি। ভাইয়া কি বলছে সত্যি আমি বুঝতে পারিছি না। সে আবারও বলে উঠল, আশা করি আমার। তত্ত্বকি মেঘার থেকে একটু দূরে সরে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, লুক অ্যাট মি। তত্ত্বকি। ভাইয়ার কথা শুনে আমি নিচের থেকে দৃষ্টি সরিয়ে অপরাধীর মতন তার দিকে তাকালাম। সে আমার দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে বলতে উঠল, নিজের জিনিসের অধিকার নেয় না বলে মনে করিস না সবকিছু তোর। তত্ত্বকি। ভাইয়া কি বলছে সত্যি আমি বুঝতে পারিছি না। সে আবারও বলে উঠল, আশা করি আমার কথা বুঝতে পেরেছিস। আন্ডারস্ট্যান্ড? কথাগুলো বলেই ভাইয়া রুম থেকে চলে গেলেন। তার কথাগুলো আমাকে ভাবাচ্ছে। আমি আবার ভাইয়ার কোন জিনিস নিজের কাছে রাখলাম? তার কি এমন জিনিসকে আমি নিজের ভাবলাম? দূর, আমি তো কিছুই বুঝলাম না। অন্যদিকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি কানের যেতেই তিথির অসময়ের ঘুম ভেঙে গেল। পিটপিট করে চোখ খুলে চারপাশে পর্যবেক্ষণ করল সে। পাশে তাকাতেই নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল তার। রুষা তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। কিছুটা সময় রুষার দিকে মমতাম দৃষ্টিতে তাকিয়ে রইল সে। রুষার কপালে চুমু খেয়ে আস্তে করে বলে উঠল, রুষা মামুনি উঠে পড়ো। তিথি। তিথির ডাকে রুষা কিছুটা নড়েচড়ে উঠল। সন্ধ্যা হয়ে গিয়েছে। আর কত ঘুমোবে? এখন যদি ঘুম থেকে না উঠো তাহলে তো রাতের বেলা ঘুমোতে পারবে না। তিথি। তিথির আদর মাখা কণ্ঠ পেয়ে ঘুম ভেঙে গেল রুষার। আস্তে করে উঠে তিথির কলে গিয়ে বসল সে। তিথিকে জড়িয়ে ধরে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, লাভ ইউ মাম্মা। রুষা। রুষার কথা শুনে তিথি হেসে দিয়ে বলে উঠল, লাভ ইউ টু মামুনি। কি খাবে বলো? এখনই বানিয়ে নিয়ে আসছি। তিথি। তিথির কথায় রুষা অভিমান সুরে বলতে লাগল, কিছু খাবো না। তুমি আর পাপা আমার কোন কথাই শুনো না। রুষা। কেন মা? তোমার কোন কথা শুননি? বলো তো। তিথি। তোমারা খুব পচা। রাতের বেলা আমার কাছে ঘুমোও না। রুষা। রুষার কথা শুনে তিথি বলে উঠল, আমি তো তোমার কাছেই থাকি। তোমাকে জড়িয়ে ধরে ঘুমোয়। তাহলে মন খারাপ করো কেন? তিথি। তিথির কথা শুনে রুষা কান্না মাখা কণ্ঠে বলে উঠল, তোমরা আমাকে একটু বুঝো না? আমাকে একটু ভালোবাসো না? রুষা। রুষা কোন কথাই তিথি বুঝে উঠতে পারল না। সে বোকার মতো চুপ করে রুষার কথা মনোযোগ সহকারে শুনতে লাগল। হঠাৎ রুষা কান্না করে দিয়ে বলল, মাম্মা তুমি কি জান? আমার বন্ধুরা ওদের বাবা মায়ের সাথে এক রুমে থাকে। কিন্তু আমি জীবনে কোনোদিনও তোমাদের সাথে ঘুমোতে পারলাম না। তোমার আর বাবার মাঝখানে শুয়ে তোমাদের আদর খেতে পারলাম না। তোমরা না অনেক পচা। রুষা। রুষার কথা শুনে তিথির বুকের মাঝে ব্যথা অনুভব হতে লাগল। রুষার চোখের পানি মুছে দিয়ে বলে উঠল, সরি মামুনি। কান্না করে না সোনা। প্লিজ। তিথি। আমি কান্না করব? বেশি বেশি করে কান্না করব। তুমি অনেক বেশি পচা। আমাকে ছেড়ে ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে কেন? আমার কথা কি তোমার একটুও মনে পড়েনি? রুষা। রুষার প্রত্যেকটা কথা যেন তিথির মাথার উপর দিয়ে যাচ্ছে। শুধু কানে ভেসে উঠছে রুষার সেই প্রথম দিনের মাম্মা ডাকটা। রুষা কেন তাকে সেদিন মাম্মা ডেকেছিল? মাম্মা আমাকে ছেড়ে আর চলে যেও না। প্লিজ। তুমি তো জান না প্রতিদিন রাতের বেলা বাবা লুকিয়ে লুকিয়ে তোমার জন্য কান্না করত। তুমি আমাদের অনেক কষ্ট দিয়েছ। রুষা। রুষার কথা শুনে তিথি স্তব্ধ হয়ে গেল। সাদ কি সত্যি তার জন্য কান্না করত?
রুষার কান্না দেখে তিথিও কেঁদে দিয়ে বলে উঠল, সরি মা, আমাকে মাফ করে দেও, আমি আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। তিথি, নিশ্চুপ রুষা, কান্না বন্ধ করো সোনা, আজকে থেকে তুমি আমি আর তোমার বাবা একসাথে থাকব, তোমাকে একসাথে আদর করব, এবার তুমি খুশি তো? তিথির কথা শুনে রুষা অনেক খুশি হয়ে উঠল। এতদিন সে বলেছিল তিথিকে যে তারা তিনজন একসাথে একই বিছানায় ঘুমোবে, কিন্তু তিথি রাজি হয়নি। কোন না কোন অজুহাত দিয়ে কথাটা এড়িয়ে গিয়েছে। তাই রুষা আজকে প্ল্যান করে কান্না করেছে, যেন তিথি সাদের সাথে এক বিছানায় ঘুমোতে রাজি হয়ে। সত্যি তো? রুষা, হুম। তিথি, রুষা কান্না বন্ধ করে দিয়ে খিলখিল করে হেসে উঠল। পাগলের মতো তিথির গালে চুমু খেতে লাগল। রুষাকে সাদের মায়ের রুমে রেখে দিয়ে তিথি হেঁটে চলছে সাদের রুমে যাওয়ার উদ্দেশ্য। তিথির ভিতরে অস্থিরতা কাজ করছে। অস্বস্তি নিয়ে সাদের রুমের ভিতরে ঢুকল তিথি। ওড়না ভালো করে ঠিক করে নিল সে। বড় বড় চোখ দুটো দিয়ে খুঁজতে লাগলো সাদকে, কিন্তু রুমের চারপাশে কোথাও সাদকে দেখতে পেল না। রুমে দেখতে না পেয়ে বেকনিতে গেল সে, কিন্তু সেখানেও পেল না। বেলকনিতেও দেখতে না পেয়ে সাদের জন্য চিন্তা হতে লাগলো তিথির। কিছুক্ষণ চুপ করে রইল সে। ভালো করে পর্যবেক্ষণ করতেই বুঝতে পারল বাথরুমে শাওয়ারের শব্দ শোনা যাচ্ছে। তিথির আর বুঝতে বাকি রইল না যে সাদ বাথরুমে রয়েছে। তাই গুটি গুটি পায়ে বাথরুমের দরজার সামনে দাঁড়ালো সে। অস্থির মাখা কণ্ঠে বলে উঠল, এই যে শুনছেন, তাড়াতাড়ি বের হন। তিথি, নিশ্চুপ সাদ। সাদের কোন আওয়াজ না পেরে তিথির অস্থিরতা দ্বিগুণ বেড়ে গেল। কাপা কাপা কণ্ঠে সে আবারও বলে উঠল, আপনি তো ভারত সিটি থেকে ফেরার সময় বৃষ্টিতে ভিজেছিলেন। এখন বের হন প্লিজ। বেশিক্ষণ গোসল করলে আপনার জ্বর চলে আসবে কিন্তু। তিথি, তিথির অস্থিরতা বুঝতে পেরে সাদ আর বাথরুমের রইল না। ভেজা কাপড় নিয়েই দরজা খুলে তিথির সামনে এসে দাঁড়ালো সে। সাদকে বেরিয়ে আসতে দেখে তিথি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিথি মাথা তুলে সাদের দিকে তাকাতেই তিথির খারাপ লাগতে শুরু করল। সাদের দিকে তাকানো যাচ্ছে না। সাদ থরথর করে কাঁপছে। সারা শরীর ঠান্ডায় নীলবর্ণ ধারণ করে আছে। চোখ দুটো অতিরিক্ত লাল হয়ে রয়েছে। সাদর দিকে তাকিয়ে তিথি কান্না মাখা কণ্ঠে বলে উঠল, আপনি কি বাচ্চা? নিজকে কি ছোট্ট বাচ্চা ভাবেন যে ইচ্ছেমতো ঘন্টার পর ঘন্টা গোসল করেছেন? তিথি, তিথির কষ্ট হচ্ছে দেখে সাদের মনটা খুশিতে ভরে উঠল। আজ সে তিথির চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে পারছে। তিথি যে আজও তাকে ভালোবাসে সাদের আর বুঝতে বাকি রইল না। সাদ তিথিকে আর চোখে দেখতে লাগলো আর মনে মনে বলতে উঠল, আমি জানতাম তুমি আমার কষ্ট দেখে দূরে থাকতে পারবে না, আমার সাথে ঠিকই কথা বলবে। তাই তো আজকে ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজেছি যেন আমার জ্বর চলে আসে। আমি ভালো করেই জানি আমার জ্বর আসলে তুমি আমার থেকে দূরে থাকতে পারবে না। বাধ্য হয়ে হলেও তুমি আমার কাছে আসবে, আমার সেবা করবে, একটু হলেও তো তোমার হাতের ছোঁয়া পাবো। এদিকে আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি। আম্মুর আমার মাথায় যত্ন সহকারে হাত বুলিয়ে দিচ্ছে। আর আমি চিন্তা করে যাচ্ছি তোত্তকি ভাইয়ার কথা। একটু আগেই আমার বড় চাচা ফোন করেছিলেন। বলেছেন 3 দিন পরে আমার চাচাতো বোন মিমামা আপুর বিয়ে। তাই চাচা আমাদের ফোন করে জানিয়ে দিয়েছেন যাতে আমরা বিয়েতে অ্যাটেন্ড করি। কিন্তু ভাইয়া যাওয়ার জন্য রাজি হয়নি। তাই আমার মনটা ভালো নেই। ছোটবেলা ইচ্ছে ছিল মিমামা আপুর বিয়েতে খুব মজা করব, ইচ্ছে মতো আনন্দ করব। হঠাৎ আম্মু বলে উঠল, মেঘা কি এত চিন্তা করছিস? আম্মু গো। মেঘা, হুম বল। তোত্তকির মা, আম্মু তোমার ছেলেকে কিভাবে রাজি করাবো? সে তো রাজি হচ্ছেন না। মেঘা, আমার কথা শুনে আম্মু মিটমিট করে হেসে দিয়ে বলে উঠল, আমার ছেলেটা তোর কাছে যা চাইবে তাই দিবি, দেখবি তোর কথা শুনতে বাধ্য হবে। তোত্তকির মা, আম্মু তোমার ছেলেকে কিভাবে রাজি করাবো? সে তো রাজি হচ্ছে না। মেঘা, আমার কথা শুনে আম্মু মিটমিট করে হেসে দিয়ে বলে উঠল, আমার ছেলেটা তোর কাছে যা চাইবে তাই দিবি, দেখবি তোর কথা শুনতে বাধ্য হবে। তোত্তকির মা, আম্মুর কথা শুনে খুব হাসি পেল। জোরে জোরে হাসতে হাসতে বললাম, উহু, তোমার ছেলে তো আমার কাছে পড়া ছাড়া আর কিছুই চায় না। একটু তো বলতে পারে মেঘা আমার জন্য রান্না কর। মেঘা, পাগলি মেয়ে, তোকে কি রান্না করার কথা কিছু বলেছি? তোত্তকির মা, তাহলে? মেঘা, আম্মু কিছু বলার আগেই তোত্তকি ভাইয়া রুমে চলে এলেন। তাকে দেখে আমি উঠে বসলাম। ওড়নাটা ঠিক মতো করে গায়ে জড়িয়ে নিলাম। তোত্তকি, তোর কি কিছু লাগবে? তোত্তকির মা, তোত্তকি ভাইয়া আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, না আমার কিছু লাগবে না। মেঘা, রুমে আমার আয় একটু। তোত্তকি বলেই ভাইয়া রুম থেকে বেরিয়ে গেলেন। আমি আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, আম্মু আমি যাব না, ভয় লাগছে। মেঘা, ভয় পাচ্ছিস কেন? তোত্তকির মা,
জানি না। মেঘা, গিয়ে দেখ তোকে কি বলে। নিশ্চয়ই তোত্তকি কোন না কোন প্রয়োজনে তোকে ডেকেছে। তোত্তকির মা, না যাব না। মেঘা, আম্মু হঠাৎ ধমক দিয়ে বলে উঠল, এখনই যাবি? ঠিক আছে। তোত্তকির মা, আমি আর দেরি করলাম না। আম্মুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। ভাইয়া দরজার সামনে এসে রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। তোত্তকি মেঘাকে রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত মাখা কণ্ঠে বলে উঠল, বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে আয়। তোত্তকি, আমি ভয় নিয়ে ভিতরে ঢুকলাম। মাটিতে দৃষ্টি রেখে চেয়ার ধরে দাঁড়িয়ে রইলাম। কি যেন বলেছিলি তখন? কোথায় যেতে চাস? তোত্তকি। তোত্তকি ভাইয়ার কথা শুনে কাপা কাপা গলায় বলে উঠলাম, মিমমা আপুর বিয়েতে। মেঘা, আমার কথার কোন মূল্য না দিয়ে সে শক্ত গলায় বলল, না, কোথাও যাওয়া হবে না। আমি তোকে একলা কোথাও ছাড়ব না। তোত্তকি, আমি একা না, আপনি গেলেই তো হবে। মেঘা, ভাইয়া ধমক দিয়ে বলে উঠল, আমি কোথাও যেতে পারবো না। আন্ডারস্ট্যান্ড? তোত্তকি। ভাইয়ার এমন কথাই মনটা অনেক খারাপ হয়ে গেল। চুপ করে ঠাই দাঁড়িয়ে রইলাম। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, সকালে দেখা যাবে। তোত্তকি। ভাইয়া কথা মতো ঘুমানোর জন্য বিছানা থেকে বালিশ নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই ভাইয়া বলে উঠল, কোথায় যাচ্ছিস? তোত্তকি। আম্মুর রুমে। মেঘা, কেন? তোত্তকি। আমি স্বাভাবিকভাবে ওর দিলাম। ঘুমোনোর জন্য। মেঘা। তোত্তকি ভাইয়া নরম কণ্ঠে বলে উঠলেন, এ ঘরে ঘুমোবি না। তোত্তকি। ভাইয়া এমন কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। আপনি তো প্রতিদিন অন্য রুমে গিয়ে ঘুমোন। এখন তো আর পড়া নেই, তাই আমি বরং আম্মুর রুমে গিয়ে ঘুমোয়। আপনি এ ঘরে থাকুন। মেঘা। মেঘার কথা শুনে তোত্তকি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘার দিকে। কিন্তু মেঘা তোত্তকির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ভাইয়ার মুখের উপর কথা বলে আম্মুর রুমে চলে এলাম। দরজা আটকে জড়ে জড়ে নিঃশ্বাস নিতে লাগলাম। মেঘাকে অস্থির হতে তোত্তকির মা বলে উঠল, কিরে মেঘা, কি হয়েছে তোর? চলে এলি কেন? তোত্তকি মা, আম্মু আমি আজকে তোমার কাছে থাকব। মেঘা। বলেই বিছানার এক পাশে বালিশটা রাখলাম। অনুমতি না নিয়েই আম্মুর কোলে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে চুপ করে রইলাম। তোত্তকির মা মেঘার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আর বলতে লাগলেন, তোত্তকি রাজি হয়নি? তোত্তকির মা, উহু। মেঘা। তোত্তকির মা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, মন খারাপ? তোত্তকি মা, উহু। মেঘা, তাহলে চলে এলি কেন? তোত্তকির মা। তোত্তকির মায়ের কথার উড়ে মেঘা অভিমান সুরে বলে উঠল, তোমার ছেলে অনেক পচা। মেঘা, কেন? আমার ছেলে কি করেছে? তোত্তকির মা, তোমার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। মেঘা, তাই? তোত্তকির মা, হুম। মেঘা, তুই চলে না এসে ওকে বুঝাতি, দেখতি ঠিকই রাজি হয়ে যেত। তোত্তকির মা। আম্মুর কথা শুনে আমি ঠোঁট উল্টে বলতে লাগলাম, তোমার ছেলে আমাকে তো তার ধারের চাপতে দেয় না, তাহলে বুঝাবো কিভাবে? মেঘা। মেঘার কথা শুনে তোত্তকির মা বিস্মিত গলায় বলে উঠল, তোরা এখনো স্বাভাবিক হসনি। তোত্তকির মা, মানে? মেঘা। আম্মুর কথা আমি বুঝতে পারলাম না। সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কিছু না, চুপচাপ ঘুমিয়ে পড়। অন্যদিকে ভিজা শরীর নিয়ে তিথির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সাদ। ঠান্ডায় থরথর করে কাঁপছে সে। সাদের অবস্থা দেখে তিথির প্রচুর কান্না পাচ্ছে, তাও সে নিজকে শক্ত রাখায় ব্যস্ত। সাদের দিকে একপল তাকিয়ে কাপা কণ্ঠে বলে উঠল, শার্টটা চেঞ্জ করুন, এভাবে থাকলে তো ঠান্ডা লেগে যাবে। তিথি। তিথির কথাই সাদ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলে উঠল, করব না। সাদ, কেন করবেন না? তিথি, আমি পারবো না, তুমি করে দেও। সাদ। সাদের কথা শুনে তিথি স্তব্ধ হয়ে রইল। প্লিজ চেঞ্জ করে দেও। সাদ। এবার যেন তিথির বিরক্ত হয়ে উঠল। কান্না মাখা কণ্ঠে বলল, আমি পারবো না, যদি দরকার হয় মাকে ডেকে দিচ্ছি। তিথি। তিথির কথা বোধ হয় সাদের বুকে গিয়ে বিঁধল। মন খারাপ করে বলে উঠল, না থাক, আমি নিজেই করে নিচ্ছি। সাদ। বলেই সাদ শার্ট নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। সাদকে বাথরুমে যেতে দেখে তিথি রান্নাঘর থেকে খাবার নিয়ে এলো। কিছুক্ষণ পর সাদ চেঞ্জ করে বের হলো। তিথিকে খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আমি খাবো না। খাইউক সাদ। সাদের কথা শেষ করার আগে তিথি রাগী কণ্ঠে আস্তে করে বলল, এখন বলবেন না যে আপনাকে খাইয়ে দিতে হবে। প্লিজ আমাকে দিয়ে এমনটা আশা করবেন না। আপনাকে বিয়ের আগেই বলেছিলাম আমার উপর অধিকার দেখাতে আসবেন না। তিথি। তিথির কথাগুলো সাদ মেনে নিতে পারল না। চোখ বন্ধ করে চুপ করে রইল সে।
সাদকে খাবার খাইয়ে তিথি সাদের মায়ের রুমে এসেছে রুষাকে সাদের রুমে নেওয়া জন্য, কিন্তু রুষা দাদির কোলে গভীর ঘুমে আচ্ছন্ন। তাই তিথি রুষাকে নিল না। কোন কথা না বলে সাদের মায়ের পাশে গুটি সুটি মেরে শুয়ে পড়ল। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর সাথে রান্না করেছি। নিজের হাতে সার্ভ করে ভাইয়াক খাবার বেড়ে দিয়েছি। তার মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগছিল। খাওয়ার সময় আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়েছিলেন, কিন্তু আমি ইচ্ছে মুখ ভার করে রেখেছিলাম। ভাইয়ার সাথে সকলে কোন কথা হয়নি। সে তো সবসময় ভাব স্কয়ার নিয়ে চলাফেরা করে, তাই হয়তো আমার সাথে আগ বাড়িয়ে কথা বলেনি। পরীক্ষা শেষ, তাই ভেবছি আম্মুর কাছে থেকে কাজ শিখব। মনটাও ভালো নেই, অনেক খারাপ লাগছে। মিমমা আপুর বিয়েতে আর যাওয়া হবে না। ভাইয়ার রুমে যাচ্ছি ফোন আনতে, আম্মুকে একটা কল করব। ভালো লাগছে না, আম্মুর সাথে কথা বললে অনেকটা ভালো লাগবে। ভয় করছে। মনের ভেতরে সাহস জুটিয়ে ঢুকে পড়লাম ভাইয়ার রুমে। চোখ বন্ধ করে একদমে বলে উঠলাম, ভাইয়া আপনার ফোনটা একটু দিবেন। মেঘা নিশ্চুপ তোত্তকি। ভাইয়া কোন ও না পেয়ে চোখ খুলে তাকালাম। সাথে সাথে বুকের ভেতরে ধক করে উঠল। ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলেন, আর গম্ভীর গলায় বলে উঠলেন, কে তোর ভাইয়া? স্টুপিড তোত্তকি। ভাইয়ার কোন ও না পেয়ে চোখ খুললাম। সাথে সাথে বুকের ভেতরে ধক করে উঠল। ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে লাগলেন, গম্ভীর গলায় বলে উঠলেন, কে তোর ভাইয়া? স্টুপিড তোত্তকি। নিশ্চুপ মেঘা। চুপ করে আছিস কেন? তোত্তকি। তোত্তকি ভাইয়ার এমন প্রশ্নে আমি হতভম্ব হয়ে গেলাম। এ আবার কেমন প্রশ্ন? ভয় পেয়ে ভাইয়াকে উড় দিলাম। আপনি। মেঘা। আমার উড় পেয়ে ভাইয়া আমার থেকে দূরে সরে গেলেন। কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় বলে উঠলেন, আসলে তোকে বিয়ে করাটা আমার একদম উচিত হয়নি। তোত্তকি। তোত্তকি ভাইয়ার এমন কথা শুনে নিজের অজান্তেই খারাপ লাগতে শুরু করল। পরাপর দুটো নিঃশ্বাস ফেলে হঠাৎ অসহায় কণ্ঠে বলে উঠলেন, তুই কি কখনো আমাকে বুঝবি না? তোত্তকি। বলেই তোত্তকি ভাইয়া রুম থেকে বেরিয়ে গেলেন। আমি কিছু বুঝতে পারছি না। ওনাকে বুঝার মতো যোগ্যতা এখনো আমি অর্জন করতে পারিনি। তার প্রতিটা কথাই আমাকে গভীর ভাবনায় ফেলে দেয়। মাথার মধ্যে তার বলা প্রতিটা কথাই ঘুরপাক খেতে থাকে। আমি তো তার কথা কিছুই বুঝতে পারি না। আমি ভাইয়ার কাছে থেকে ফোন না নিয়েই আম্মুর রুমে চলে এলাম। আম্মু বিছানায় বসে বই পড়ছিলেন। আমি দরজা বন্ধ করে আম্মু পাশে গিয়ে বসলাম। হাতে থেকে বইটা সরিয়ে চুপটি করে তার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে রইলাম। তোত্তকির মা মেঘার কাণ্ড দেখে হালকা হেসে উঠলেন। মেঘার কপালে একটা চুমু খেয়ে বলে উঠলেন, কি হয়েছে আম্মু? তোত্তকির মা। নিশ্চুপ মেঘা। আমার ছেলেটা কি তোকে আবার বকেছে? তোত্তকি। আম্মুর কথা শুনে চোখ মেলে তাকালাম। শুয়া থেকে উঠে আম্মুর গলা জড়িয়ে ধরলাম। ভাঙা গলায় বলে উঠলাম, জান আম্মু, ভাইয়া না আজকে আমাকে কি বলেছেন? মেঘা। মেঘার কথা শুনে তোত্তকির মা আহ্লাদি কণ্ঠে বললেন, কি বলেছে আমার ছেলে? তোত্তকির মা। আমি নাকি তোমার ছেলেকে বুঝি না? মেঘা। তোত্তকির মা মিটমিট করে হেসে দিয়ে বলে উঠলেন, কেন রে? আমার ছেলেটা কি বলেছিলি? তোত্তকির মা। বিশ্বাস কর আম্মু, আমি কিছুই বলিনি তাকে। শুধু বলেছিলাম যে ভাইয়া ফোনটা দাও, আম্মুর সাথে কথা বলবো। মেঘা। তোত্তকির মা মনোযোগ দিয়ে মেঘার কথা শুনতে লাগলেন। হঠাৎ আবাক মাখা কণ্ঠে বলে উঠল, তারপর তোত্তকি কি বলেছে তোকে? তোত্তকির মা। কিছুটা সময় চুপ করে থেকে আম্মুর গলা ছেড়ে দিয়ে আম্মুর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলাম, তারপরে ভাইয়া আমাকে বোকার মতো প্রশ্ন করেছিলেন, কে তোর ভাইয়া? মেঘা। মেঘার সম্পন্ন কথা শুনে তোত্তকির মা চোখ বড় বড় করে মেঘার দিকে তাকালেন। ধমকের সুরে বলে উঠলেন, আমার ছেলে যা বলছে তাই ঠিক। তুই সত্যিই আমার ছেলেটাকে বুঝিস না। তোত্তকির মা। আম্মুর ধমক শুনে মনটা খারাপ হয়ে গেল। কেন আম্মু, আমি আবার কি করলাম? মেঘা। নিশ্চুপ তোত্তকির মা। কিছুটা সময় তোত্তকির মা মেঘার দিকে গুরুত্ব দৃষ্টিতে তাকালেন। মেঘার বাহুদয় চেপে ধরে গম্ভীর গলায় বলতে লাগলেন, মেঘা, তুমি এখন আমার ছেলের বউ। আমার তোত্তকি সবকিছু। তোত্তকিকে একটু বুঝতে চেষ্টা কর। তুমি তো এখন আর ছোট্ট নেই। তোত্তকির মা। আজ আম্মুকে সত্যি শাশুড়ির মতো লাগছেন। একদম শাশুড়ির মতো কথা বলছেন তিনি। কেন জানি না আম্মুর কথা শুনে খুব কান্না পাচ্ছে। আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে, কিন্তু তুমি আসলেই একটা বোকা মেয়ে। তোত্তকির মা। আম্মুর কথা আমি আর শুনতে পারলাম না। ঠোঁট উল্টে কান্না শুরু করে দিলাম। মেঘাকে কাঁদতে দেখে তোত্তকির মা ভয় পেয়ে গেলেন। মেঘাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে উঠলেন, আমার পাগলি মেয়ে, কাঁদছিস কেন? আমি কি তোকে বকেছি? তোত্তকির মি। নিশ্চুপ মেঘা। সরি সোনা, কাঁদে না।
আমারই ভুল হয়েছে যে তোর উপর রাগ করা একদম উচিত হয়নি। তোত্তকির মা। আম্মুর আদর মাখা সান্ত্বনা পেয়ে আমার কান্না দ্বিগুণ বেড়ে গেল। আরো জোরে জোরে কান্না করতে লাগলাম। আম্মু কাঁদে না। দেখ মা, তুই যদি তোত্তকিকে না বুঝিস তাহলে কে বুঝবে? হুম। তোত্তকির মা। নিশ্চুপ মেঘা। কিছুক্ষণ ইচ্ছে মতো কান্না করলাম। আম্মু চুপ করে আমার কান্না দেখতে লাগলেন। কান্না থামানোর পর আম্মু নরম গলায় বলতে লাগলেন, পাগলি রে, বিয়ে করলে কি স্বামী কখনো ভাইয়া হয়? তোত্তকির মা। উহু মেঘা। এখন বল তো তোত্তকি তোর কি হয়? তোত্তকির মা। আম্মু এমন প্রশ্ন আমি ভরকে গেলাম। কেমন যেন লজ্জা লাগতে শুরু করলো। লজ্জা মাখা কণ্ঠে আম্মুকে বলে উঠলাম, স্বামী মেঘা। তাহলে তোত্তকি তুই ভাইয়া বলিস কেন? তোত্তকির মা। নিশ্চুপ মেঘা। আম্মুর কথা শুনে সত্যি লজ্জা যেন বেড়ে গেল। আসলেই তোত্তকি ভাইয়া তো আমার স্বামী, তাহলে আমি কেন তাকে ভাইয়া বলে ডাকব? লজ্জায় মাথা তুলে আম্মুর দিকে তাকাতে পারছি না। মেঘার লজ্জা রাখা মুখ দেখে তোত্তকির মা হেসে উঠল। আদর মাখা কণ্ঠে বলতে লাগলেন, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আশা করি আমার কথা বুঝতে পেরেছিস। তোত্তকির মা। নিশ্চুপ মেঘা। যা রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে রাখো। তোত্তকি মিমমার বিয়েতে যাওয়ার জন্য রাজি হয়েছে। সকালে আমাকে বলেছে যাতে তোকে রেডি করতে হেল্প করি। যা গিয়ে রেডি হ। তোত্তকির মা। আম্মুর কথা শুনে মনটা নিমেষেই ভালো হয়ে গেল। খুশিতে বলে উঠলাম, থ্যাঙ্কু আম্মু। তুমি আমার কিউট আম্মু। আই লাভ ইউ। মেঘা। মেঘার আনন্দ দেখে তোত্তকির মায়ের মনটাও খুশিতে ভরে উঠল। গাড়িতে বসে আছি 1 ঘন্টা হলো। ভাইয়া গম্ভীর মুখ করে গাড়ি চালাচ্ছেন। এর মধ্যে একবারও আমার সাথে কথা বলেননি। চুপ করে থাকতে থাকতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে। বিরক্ত নিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি। সকালের কথা মনে পড়লেই লজ্জা লাগছে। লজ্জায় ভাইয়ার দিকে তাকাতে পর্যন্ত পারছি না। তাকালেই কেমন বুকের ভিতর অস্থির করে উঠছে। কারণ আজকে তাকে একটু বেশিই সুন্দর লাগছে। সাদা রঙের পাঞ্জাবি পরেছেন তিনি। দেখতে খুব স্মার্ট লাগছে। একদম রাগী কিউটি পাই। একটু হাসলে বোধ হয় আরো বেশি সুন্দর লাগতো। আমি বুঝি লোকটা এত ভাব নেই কেন? একটু হাসলে কি দুনিয়া অশুদ্ধ হয়ে যাবে? অন্যদিকে সন্ধ্যা পরে সাদ বাসায় ফিরেছে। সারাদিন ভার্সিটি করে প্রচুর ক্লান্ত সে। তিথি অনেক আগেই ক্লাস করে ভার্সিটি থেকে চলে এসেছে। আজকে সাদের ক্লাস ছিল না, তাই তিথির সাথে একবারও তার দেখা হয়নি। রাতের বেলা রুষাকে ঘুম পাড়িয়ে সাদের রুমে এসেছে তিথি। সারা দিন একবারও ভালোবাসার মানুষীকে না দেখে পেয়ে এখন তার চিন্তা হচ্ছে। তাই তিথি একপল সাদকে দেখতে এসেছে। পুরো রুম জুড়ে অন্ধকার বিজার করছে। তিথির চোখে সাদ নামক ব্যক্তির কোন দেখা মেলেনি। অন্ধকার ভিতরে সে এগুতে লাগল। গুটি গুটি পায়ে সাদের বিছানার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। বেলকনি থেকে আলো এসে পড়ছে খাটের উপর। তাই হয়তো তিথি বিছানায় উপর হয়ে শুয়ে থাকা মানুষটিকে দেখতে পেল। সাদ ভার্সিটি থেকে এসে শার্ট না খুলেই শুয়ে পড়েছে। সাদের অবস্থা থেকে তিথি স্বস্তির নিঃশ্বাস মাখা ফেলল। আস্তে আস্তে সাদের দিকে এগিয়ে গেল। বিছানায় একেবারে কাছে গিয়ে সাদকে কিছুটা সময় পার হওয়ার পর তিথি বুঝতে পারল সাদ গম গেছে। সাদের অবস্থা দেখে তার বুকের ভিতর ব্যথা অনুভব হতে লাগল। তিথির আর বুঝতে বাকি রইল না যে সাদের জ্বর এসেছে। প্রচুর জ্বর এসেছে। দেরি করে হলেও সাদের ইচ্ছে পূরণ হয়েছে। কালকে জ্বর না এলেও আজকে এসেছে। হয়তো আজ সে তার ভালোবাসার মানুষটার হাতের ছোঁয়া পাবে। এদিকে গ্রামের বাড়িতে এসেছি একটু আগে। অনেক রাত হয়ে গিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে, তাই তেমন কারো সাথে দেখা হয়নি। মিমমা আপুর সাথেও দেখা হয়নি। আমাদেরকে থাকার জন্য একটা ছোট্ট রুম দেওয়া হয়েছে। রুমটার খাটটাও অনেক ছোট। ভাইয়া খাটের উপর শুয়ে পড়েছেন। আমিও জামা পাল্টে ফ্রেশ হয়ে এসে দূরত্ব বজায় রেখে ভাইয়ার পাশে শুয়ে পড়লাম। ভাবতেই অবাক লাগছে, ভাইয়া আর আমি এক বিছানায় ঘুমোব। বুকের ভেতর কেমন যেন ধূপ ধূপ করছে। গভীর রাতে শরীরে শীত অনুভব করতেই আমার ঘুম ভেঙে গেল। কেমন যেন অদ্ভুত ফিলিংস হচ্ছে। ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলাম আমার গায়ে ওড়না নেই। চলবে।